নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। কমপ্লেক্স কেসে ক্লারিটি নিয়ে আসতে হয়। আর গত সেশনটাতে আমরা দেখিয়েছি কিভাবে মধ্যম মানের কেসগুলো অত্যন্ত স্ট্রাকচার্ড ওয়েতে আমরা সমাধান করতে পারি। তো চলুন আজকে আমরা শুরু করি আজকের পর্বটা। আজকে আমি কেস ভিত্তিক বেশিরভাগ আলোচনা হবে, সেই সাথে ক্লিনিক্যাল টিপসও থাকবে। তো এগুলো আমি আগেও আলোচনা করেছি, আমি এগুলো পুনরাবৃত্তি করব না। এগুলো এই কারণে রেখেছি যে আমাদের এই বিশেষত এই চার্টটা, যেখানে হেলথ বা কেসগুলোকে আমরা বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করেছি, আমাদের প্রায় এটাতে রেফার করতে হবে। এবং আমরা এখানে দেখাবো কিভাবে গ্রুপ ডি থেকে পেশেন্টকে গ্রুপ সির দিকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব, অথবা একটা পেশেন্টকে গ্রুপ সিতে পেলে কিভাবে গ্রুপ বিতে নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ ক্রমান্বয়ে একটা সিঁড়ি বেয়ে ওঠার মতো করে আমরা আস্তে আস্তে তাকে বেটার হেলথের দিকে নিয়ে যাব, আরোগ্যের পথে নিয়ে যাব। তো কাজেই আমরা যতগুলো কেস প্রেজেন্ট করব এই থিমের আন্ডারে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে এই স্টেজগুলোর কথা মাথায় রাখতে হবে। যে সাধারণত গ্রুপ ডি থেকে আমি কিন্তু জাম্প করে গ্রুপ এতে কখনোই যেতে পারবো না। এটা আমাদের যে রিয়েলিটি বা আমাদের যেটা বাস্তবতা, এটা আমাদেরকে বুঝতে হবে। তো আমরা যত বেশি কেস দেখব কমপ্লেক্স, তত আমাদের এই ধারণাগুলো আরো সম্মুখ হবে এবং আমরা মানে বেটার ইকুইপড হব। তো আজকের ধারাবাহিকতায় আজকে আমি একটা গ্রুপ ডি লেভেলের কেস দেখাবো। সেটা দেখলে আপনারা বুঝবেন যে এত জটিল কেসও কিভাবে আমরা একটা স্ট্রাকচার ওয়েতে ডিল করতে পারি। তো চলুন আমরা সামনে আগে যাই। আমি এই স্লাইডটা এর আগেও দেখিয়েছি প্রথম দিকে। তো এটার বক্তব্য হচ্ছে যে আমরা যে একটা কেসকে যে পাবো, 14 বছরের একটা বাচ্চার, এটা একটা গ্রাফিক্যাল রেপ্রেজেন্টেশন। তো এই এক্স অ্যাক্সিসে এইজ অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে তার যে প্রবলেমগুলো হয়েছে তার জীবনলগ্নে, সেইগুলোই। তো 14 বছর বয়সে কনসাল্টিং রুমে আমি যে একটা পেশেন্টকে পেলাম, তার একটা কিন্তু পাস্ট মেডিকেল হিস্ট্রি থাকবে। তো একটা স্টেজ ডির পেশেন্ট যে আসলো, সে কিন্তু প্রথম দিনই কিন্তু 1 মাসের মধ্যে স্টেজ ডিতে যায়নি, তার একটা হিস্ট্রি থাকবে। এটাকে আমরা রিমাইন্ডারের জন্য আমরা এখানে রেখেছি। তো আমরা এর আগে এগুলো হায়ার লেভেলের যে ক্লাসিফিকেশন, সেগুলো সম্পর্কে আমরা জানি। আপনারা যারা নিয়মিত অংশ নিয়েছেন তারা এগুলো দেখেছেন। মডারেট হেলথ গ্রুপস, আমরা গতদিন এরকম 2টো কেস সলভ করিয়েছি। সেই সাথে আমরা বলেছি যে কিভাবে এই স্ট্রাকচার্ড ওয়েতে কেসগুলোতে আমরা রেমেডি চেইনগুলো দেখতে পাবো। আজকে আমরা মোর অ্যাডভান্স গ্রুপ সি অ্যান্ড ডি এই স্তরের কেসগুলো আমরা দেখতে থাকবো। বিশেষত আজকের যে কেসটা, এটা বিটুইন ডি লেভেলেই পড়বে। আমি একটু পরে আপনাদের সামনে এটা প্রেজেন্ট করব। তো সেই পথ ধরে যে আবারও রিপিট করছি, কারণ এটা আমাদের এই সিরিজের একটা এটা একটা স্কিমা, যে ন্যাচারালি কিউরেবল কেস, ডিফিকাল্ট টু কিওর কেসেস, সেটল কেস অ্যান্ড ইনকিউরেবল মিক্সড কেসেস। তো আজকে আমরা দেখব ইনকিউরেবল অথবা মিক্সড কেস, যেটা সাধারণত কিউরেবল নয়। আমরা এর আগে দেখেছি ডিফিকাল্ট টু কিওর কেসেস, টাইপ 1 আমরা এখনো দেখাইনি, সেটেল কেসও আমরা এখনো দেখাইনি। আমরা ধরে নিচ্ছি আস্তে আস্তে সামনে সবই দেখাবো। তো চলুন আমরা ন্যাচারালি কিউরেবল কেসগুলো আমরা আগে ডিফাইন করেছি, সেগুলো নিয়ে আজকে আর আমরা আলোচনা বাড়াবো না। ডিফিকাল্ট টু কিওর কেসেস গত দিনে আমি দেখিয়েছি কিভাবে এগুলো আপনারা ডিল করবেন। স্ট্রাকচার্ড ওয়েতে আমরা কিভাবে ডাইসেক্ট করবেন, কেস কিভাবে রিসিভ করবেন, প্রিপেয়ার করবেন। সেটেল কেস আমরা এখনো আসিনি। আমরা আস্তে আস্তে আশা করছি সামনে হোমিও স্টাডিজে যখন আমরা আরো এগুলো প্রেজেন্ট করব আপনাদের সামনে, তখন আমরা ধীরে ধীরে সেগুলো বিষয়গুলো আমরা আলোচনা করব। তো আজকের যে থিম ইনকিউরেবল কেসেস, আমরা এগুলো বলেছি যে ইররিভার্সিবল প্যাথোলজিস, অর্গানিক চেঞ্জেস, যেখানে মানে প্যাথোলজিক্যাল সিমটম চলে এসছে, যেখানে ফাংশনাল ডিস্টারবেন্সেস নয়। এক্ষেত্রে পেশেন্টের ভাইটালিটি ভেরি লো হবে, পুয়ার হবে। আমি বলেছি এখানে ভেরি হাই ডায়নামিক পোটেন্সি, সেটার স্কোপটা কম। হ্যাঁ, টাইপ 1-এর চাইতে এখানে স্কোপটা কম। কিন্তু এখানেও আমাদেরকে দেখতে হবে যে প্রায়োরিটি কোনটা, আগে পেশেন্টের জীবন বাঁচানো নাকি না আমরা মানে একটা আরেকটা স্ট্রাকচার নিয়ে প্রথমে চিন্তা করব, সেটা আমাদেরকে প্রায়োরিটিটা ঠিক করতে হবে। তো চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। তো আমি এগুলো রেখেছি, এগুলো জাস্ট এ রিমাইন্ডার হোয়াট ইজ এ টাইপ 4 কেস, এবং আমরা সিমটম হায়ারার্কি বলেছি, কোন কোন সিমটম নেব, আমাদের যে কোনো কেস প্রায়োরিটিতে কোনগুলো আসবে ইন দি অর্ডার অফ প্রায়োরিটি। সেখানে আমরা সিমটম হায়ারার্কিতে আরো ব্রেকডাউন করেছি, physical plane, emotional plane, and mental plane. This is just a recap.
এবং আমরা সিমটম হায়ারার্কিতে আমরা দেখেছি কিভাবে আমরা কনস্ট্রাক্ট করি এই পিকচারটা, এই আমরা যে ক্যানভাসটা একটা যে পেশেন্টের যে একটা হোমিওপ্যাথিক চিত্র আঁকবো একটা কনসাল্টিং রুমে, সেটা কি কি প্রায়োরিটির ভিত্তিতে হবে সেগুলো আমরা দেখেছি। এরপর আমরা স্ট্রাকচার্ড কেস টেকিং নিয়ে বলেছি, আমরা এন্ট্রি পয়েন্ট কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করেছি। অর্থাৎ আপনি ঢাকাতে আসবেন, সেখানে খুলনা থেকে আসুন, যশোর থেকে আসুন, চিটাগং থেকে আসুন, যে কোনো পথেই আপনি ঢাকাতে আসতে পারবেন। ঠিক তেমনি জটিল জটিল হোমিওপ্যাথিক কেসগুলো যে কোনো ভাবে আমরা এন্ট্রি নিতে পারি। আমরা প্রত্যেকটা কেসে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব প্রথমে, এবং প্রত্যেকটা পথই কিন্তু ভ্যালিড হতে পারে। হ্যাঁ, কাজে আমারটা ঠিক অন্যেরটা বেঠিক বা এটাই একমাত্র পথ এরকম কিন্তু হোমিওপ্যাথিতে ভাবলে আমাদের কিন্তু জ্ঞানের উন্মেষণ হবে না। যত আপনারা রোগী দেখবেন তত এগুলো ক্লিয়ার হবে। কোনোটাতে ইটিওলজি বেসড হবে, কোনোটাতে ডিজিজ হিস্ট্রি নিতে হবে, কোনোটাতে মেন্টাল টোটালিটি নিতে হবে, কোনোটাতে সুন্দর ফিজিক্যাল জেনারেলস এর উপরে হবে। আবার কোনো কোনো কেস PQRS-টাই বেশিরভাগ পাওয়া যাবে, অথবা ক্যারেক্টারিস্টিক্স কি নোট, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আজকে এই কেসে কিন্তু এরকম আপনারা দেখতে পাবেন যে এগুলো আইডিয়াল কেস না, কিভাবে এগুলো আমরা তো আসুন আমরা কেসে আসি। এই কেসটা আমার এক BHMS কলিগ ফ্রম ইন্ডিয়া, হি রেফার টু মি, হি কনসাল্টেড মি অন 17th of March this year। তো এখানে আমি যে দেখিয়েছি, আমি একটু ভিডিওটা দেখাই, তাহলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। তো আমি প্রথম এই ভিডিওটা পাই, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফার্স্ট ভিডিও। সেকেন্ড যে ভিডিওটা এসেছিল ওই সময় সেটাও দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে তার অনেকগুলো পায়ের আঙ্গুল নেই, অলরেডি অ্যাম্পুটেড হয়ে গেছে। তো পেশেন্টের এই হচ্ছে আমার ফার্স্ট কনসালটেশন। আমি আবার ফিরে যাচ্ছি আমার স্লাইডে। তো এই হচ্ছে আমি পেশেন্টকে রিসিভ করলাম। তো আহ, আমি পুরোপুরি নাম দিচ্ছি না। 53 বছর বয়স্ক একজন মেল পেশেন্ট। সে তার নিজস্ব বিজনেস আছে, গ্রোসারি শপ। তার অর্থনৈতিক কোনো মন্দা নাই, সে ভালোভাবেই সেটেল। দ্যাট ইজ ওয়াই ইট সেড ওয়েল সেটেলড। এগুলো আমার যে ইন্ডিয়ার যে কলিগ বা স্টুডেন্ট কলিগ, তার হাতের লেখা, আমি সরাসরি সেখান থেকে নিয়ে করেছি। 5 ফিট 10 ইঞ্চি লম্বা, এবং মাত্র 52 কেজি, লিন থিন ইমাশিয়েটেড পার্সন। যখন কেসটা প্রেজেন্ট করা হয় সেখানে কোনো লাইকস আর ডিসলাইকস নেই। হ্যাঁ, এটা কিন্তু আপনাকে প্রথম মাথায় রাখতে হবে। আমি বরাবরই বলে এসেছি, অ্যাডভান্স প্যাথোলজিক্যাল কেসগুলোতে খুব কমই কিন্তু আপনি জেনারেটিস পাবেন, বা খুবই স্ট্রাইকিং কিন্তু সহজে পাবেন না। এটা বোঝানোর জন্যই বলছি। তো আমার যে BHMS যে কলিগ ইন্ডিয়াতে, তার 8 বছরের অভিজ্ঞতা, ওনাকে আমি মোটামুটি আউটলাইন দিয়ে দিয়েছি। উনি চেষ্টা করেছেন নেটিভ ল্যাঙ্গুয়েজে, কিন্তু সেখানে সেরকম কিন্তু কোনো সিমটম পাওয়া যাচ্ছে না। তো অ্যাপেটাইট, তার খুব বেশি ক্ষুধা নেই, উনি অলরেডি বিছানায় শুয়ে থাকেন বেশিরভাগ সময়। কিন্তু যেটা আমি পেয়েছি এই কেসটাতে, সেটা হচ্ছে এই লাইনটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। অত্যন্ত তৃষ্ণা তার, 4 থেকে 5 লিটার, মানে অলমোস্ট 10-12 গ্লাসেস অফ ওয়াটার সে প্রতিদিন পান করে, এইটুকুনি এই কেসে। আর সবকিছুই নর্মাল। আমরা অনেক চেষ্টা করেছি, যেমন টাং ক্লিন, স্লিপ নর্মাল, ড্রিম, ফিয়ার, দের ইজ নো ফিয়ার, নো ডিলিউশন। এবং আমার যে কলিগ ইন্ডিয়াতে, উনি পরিচিত এগুলোর সাথে, মডার্ন মেথোডোলজির সাথে, কিন্তু উনি চেষ্টা করে সেরকম কিছু বের করতে পারলেন না। পেশেন্ট কিন্তু ভেজিটেরিয়ান, নো হিস্ট্রি অফ এনি মেজর ইলনেস, কিচ্ছু নেই। তাহলে আপনি এই দ্বিতীয় পৃষ্ঠাতে আপনি আদার দেন স্ট্রাইকিং সিম্পটম থার্স্ট, আমি কিন্তু সেরকম কিছু উল্লেখযোগ্য পেলাম না। আচ্ছা, এখানে ফ্যামিলি হিস্ট্রিতে সবাই হেলদি, শুধু মাদারের ডায়াবেটিস এটা পাওয়া গেল। এটা আমি দাগ দিয়ে দিচ্ছি। তো প্যারেন্টাল গ্র্যান্ড মাদার, তারও ডায়াবেটিস ওই সময় রিপোর্ট করা হয়েছিল, এই আরেকটা জিনিস পাওয়া গেল। প্যারেন্টাল গ্র্যান্ডফাদার স্কিন অ্যালার্জি ছিল কিনা এটা কনফার্ম করতে পারেনি। ফিজিক্যাল সাইন অ্যান্ড সিমটম কিছু পাওয়া যায়নি।
এই পেশেন্ট খুব বেশি গরম পছন্দ করে না। হুম সে কিছুটা গরম কাতর বলে মনে হয়েছে, কিন্তু সেটাও খুব বেশি স্ট্রাইকিং না। হ্যাঁ, সে এটা বলেছে যে সে গরম পরিবেশে পছন্দ করে না। হুম এবং তার কোনো অ্যাংজাইটি নেই। সে গাড়ির ব্যবসা করত এবং তার অনেকগুলো লোক তার আন্ডারে কাজ করত। এইটুকুনি হচ্ছে তার লাইফ স্পেস। তাহলে এই কেসটা আমি যে রিসিভ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শত চেষ্টা সত্ত্বেও খুব বেশি কিন্তু সিমটম আমরা এখানে পাইনি ফার্স্ট রাউন্ডে। শুধুমাত্র থার্সটাকে আমরা ইম্পর্টেন্ট পাচ্ছি, ম্যাটার প্যারেন্টাল গ্র্যান্ড মাদার, ডায়াবেটিস মেলাইটাস অ্যান্ড মাদার আমরা পাচ্ছি, এবং পেশেন্টের নিজেরও ডায়াবেটিস ফর দি লাস্ট 15 ইয়ার্স। ওকে, লাস্ট 15 ইয়ার্স। এবং পেশেন্ট ওয়েল সেটেল, তার কোনো অ্যাংজাইটি নাই, তার কোনো মৃত্যু ভয় নাই, সবকিছু জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমরা এই কেসটাকে রিসিভ করলাম, এখন আমাদেরকে এই কেসটাকে রিসিভ করতে হবে আমাদের হোমিওপ্যাথিকলি। তা আমি যেভাবে স্কিমাটা দেখিয়েছি, সেন্টার টু পেরিফেরি, এই পেশেন্টের প্রবলেমটা কি, কোন অর্গানে, আপনারা কিন্তু চ্যাট বক্সে কিন্তু টাইপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আজকের সেশনটা ইন্টারাক্টিভ করব। তাহলে সে ডায়াবেটিস, তার হচ্ছে অরিজিনাল কজেশন। আমরা জানি ডায়াবেটিস একটা মেটাবলিক সিনড্রোম, এবং ডায়াবেটিসের ভয়াবহতা সম্পর্কেও আমরা জানি সুগারের ইস্যু থেকে, এবং প্যানক্রিয়াসের গন্ডগোলটাও আমরা জানি, ইনসুলিন রেজিস্ট্যান্সের কথা জানি, অনেক কিছু। মেটাবলিক সিনড্রোম, সিনড্রোম মানে সব মিলে, হ্যাঁ, একটা সিনড্রোম, এর আমব্রেলার অনেক কিছু থাকবে। কিন্তু আমরা এর ওয়ান অফ দি সাইড এফেক্ট দেখতে পাচ্ছি যে অ্যাডভান্সড আলসারেশন অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি গ্যাংগ্রিন। হ্যাঁ, অ্যাডভান্সড আলসারেশন অ্যান্ড গ্যাংগ্রিন তার দেখা দিয়েছে। এবং তার এই যে আলসারেশনটা হয়েছে, যেটা আমি ওটা বারবার দেখাবো না, ইটস এ গ্রাফিক কন্টেন্ট। তো সেখানে আমরা জিজ্ঞেস করেছি, সেখানে কোনো মোডালিটিস নাই, আমি একটু পরে আসছি কেন নাই। তাহলে আমরা এই কেসটাকে রিসিভ করেছি কিন্তু। তাহলে যদিও তার পায়ে আলসার হয়েছে চামড়ার উপরে, কিন্তু তার আলসার সমস্যাটা কিন্তু পায়ে নয়, তার আসল সমস্যাটা গ্লুকোজ মেটাবলিজম, হ্যাঁ, প্যানক্রিয়াসের গন্ডগোল, ইনসুলিন রেজিস্ট্যান্সের গন্ডগোল। দিস ইজ ওয়াই ইট ইজ কল্ড মেটাবলিক সিনড্রোম। আর এটার ফলে কি হতে পারে, এরপরে কিডনি চলে যাবে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি দেখা দেবে, চোখ চলে যাবে, নেফ্রোপ্যাথি দেখা দেবে, কিডনি চলে যাবে। হার্ট তো অলরেডি তার হাই হাই বিপি আছে, আমি দেখাচ্ছি, ফলো আপ তাকে আবার কেস নিয়েছিলাম, তখন চলে এসছে ওটা। সে হাই বিপি তার আছেই। তো আস্তে আস্তে এই তিনও ফ্যাকাল্টিতেই তার কিন্তু ফেইলিয়ার হবে। তার মানে এটা কিন্তু সেন্টার টু পেরিফেরি কনসেপ্টে এটা কিন্তু একটা সিরিয়াস ডিজিজ। সেন্টারে যে অর্গান, সেগুলোই মেটাবলিক ডিসঅর্ডার, মেটাবলিক সিনড্রোম থেকে আস্তে আস্তে সব দিকেই তার আস্তে আস্তে অর্গানগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কাজে এটা কিন্তু স্কিনের প্রবলেম না অ্যাকচুয়ালি। তাহলে এটা বোঝার পরে চলুন আমরা ডায়াবেটিসের সুগার লেভেল এটা আমরা জেনে নিই। এটা একটা স্ট্যান্ডার্ড চার্ট। সাধারণত এই গ্রিন বলতে বোঝায় যে আপনার সেটা মোটামুটি নর্মাল। তো আমরা উপরে রোটা দেখতে পাচ্ছি HbA1c, তারপরের রোটাতে আমরা মিলিগ্রামস পার ডেসিলিটারে কনভার্ট করে দেওয়া আছে, তারপরের রোটাতে আমরা দেখতে পাচ্ছি ন্যানোমোল পার লিটারে। তাহলে 5.6 HbA1c এবং 122 মিলিগ্রামস পার ডেসিলিটার, এগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল রেঞ্জ। আর যখনই এই যে লালের দিকে চলে গেল, তখনই কিন্তু পেশেন্ট আর কিন্তু অ্যাকসেপ্টেবল রেঞ্জে নেই। আমরা এই ইয়েলো জোনটা আমরা দেখতে পাচ্ছি প্রি ডায়াবেটিস। তা আমরা এই কেসগুলো বুঝতে চাইলে আমাদেরকে কিন্তু এই স্কেলগুলো সম্পর্কে বেসিক ফান্ডামেন্টাল ধারণা থাকতে হবে। তো তার উদ্দেশ্যে এই কেসটা কিন্তু আমাদের প্রথমে অ্যানালিসিস করে নিতে হবে। এই কারণে আমি এই চার্টটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি। তো দেখুন, যেগুলো ডেঞ্জারাস লেভেল সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেখানে ইনসুলিনের লেভেল HbA1c 3 মাসের যেটা গড়, সেগুলো থেকে শুরু করে আপনি যে ফাস্টিং, সবকিছুতেই কিন্তু আপনি হাই পাবেন, কনসিস্টেন্টলি হাই পাবেন। তো সেগুলো ফুললি ব্লোন ডায়াবেটিস আফটার ইয়ার্স, ফিউ ইয়ার্স। কিন্তু আমরা প্রি ডায়াবেটিক স্টেজেও কিন্তু আমরা পাচ্ছি। তো এই পেশেন্ট অ্যাকচুয়ালি এই রেড জোনে অনেক দিন ছিল। তার যদি 2011 সাল থেকে প্রবলেমটা হয়ে থাকে, তাহলে সে অনেকদিন থাকার পরেই কিন্তু আমাদের কাছে এসছে। তার সুগার লেভেল কিন্তু এখন খুব একটা খারাপ নাই, কারণ অত্যধিক পরিমাণ সে মেটফরমিন নিচ্ছে, ডাইজেস্টার দেওয়া হচ্ছে, এবং তার ইনসুলিন ইনজেকশন প্রতিদিন চলছে। 100 ইউনিট করে প্রতিদিনই সে ইনজেক্ট করে ইনসুলিন। কাজে তার কিন্তু আপনি ওই সুগার লেভেল নিয়ে যেটা ইয়ে করবেন আর্লি ডেজে, সেই উইন্ডোটা কিন্তু গন।
কিন্তু আমি এটা প্রেজেন্ট করলাম, আপনারা এটা স্ন্যাপ নিয়ে রাখতে পারেন। এটা একটা ইম্পর্টেন্ট চার্ট। এরপরে আসুন আমরা ডায়াবেটিসটার টাইপটাকে জেনে নিই। টাইপ 1 আপনারা সবাই জানেন যে অ্যাবসলিউট ইনসুলিন ডিফিসিয়েন্সি। এটা একটা অটো ইমিউন কন্ডিশন যেখানে প্যানক্রিয়াটিক বেটা সেলস গুলো ডিস্ট্রাকশন হয় বা ম্যালফাংশন হয়। এগুলো কিন্তু সারা জীবন ধরে ইনসুলিন নিতে হবে, অথবা এখন যে মডার্ন মেডিসিনে যে ফিল্ডটা এমার্জ করছে, স্টেম সেল তাদেরকে ইমপ্লান্ট করে হয়তো তাদের প্যানক্রিয়াটাইটিসকে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এখনো এগুলো প্রুভেন কোনো ট্রিটমেন্ট বের হয়নি। আমরা কথা বলছি ডায়াবেটিস টাইপ 2টাকে নিয়ে। তো এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকতে পারে এবং মেটাবলিক সিনড্রোম কিন্তু থাকবেই থাকবে। হ্যাঁ, তার একই সাথে যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, সেই সাথে কিন্তু তার মেটাবলিক সিনড্রোমও কিন্তু ডেভেলপ হয়। আপনারা জানেন জেস্টেশনাল ডায়াবেটিস যেটা গর্ভাবস্থায় দেখা দেয়, সেগুলো তো আপনারা আজকে ওই বিষয়ে আমরা আলোচনা করছি না। ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস যেটা জুভেনাইল ডায়াবেটিস, এটাও আপনার একটা জিন ডিফেক্ট থেকে হয়। এগুলো আজকে আলোচনার বিষয়বস্তু না। এগুলো খুব ছোট রেঞ্জে হয়, পপুলেশনে কোটি কোটি মানুষের মধ্যে খুব অল্প মানুষের হয়। সেকেন্ডারি ডায়াবেটিস ফ্রম অ্যানাদার ডিজিজ অর ড্রাগস, এই যে লাস্টের যে কথাটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ড্রাগস থেকেও কিন্তু সেকেন্ডারি ডায়াবেটিস, ইনডিউসড ডায়াবেটিস দেখা দিতে পারে। কুশিং সিনড্রোম, সেখান থেকে প্যানক্রিয়াটাইটিস, আবার অনেকে স্টেরয়েড ইনডিউস থেকেও কিন্তু হতে পারে। অত্যধিক স্টেরয়েড নিচ্ছে মুন ফেসের পাশাপাশি, তাদের কিন্তু আস্তে আস্তে ডায়াবেটিসের দিকে চলে যাচ্ছে তারা। তো আমরা এটা দেখে নিলাম। এরপরে আসুন যে ক্লিনিক্যাল ডায়াগনোসিসের যে এবং ম্যানেজমেন্টের যে প্রসিডিওর, তার একটা সামারি। এগুলো মানে কষ্ট করে তৈরি করেছি, আপনারা এর নিতে পারেন, স্ন্যাপশট চাইলে নিতে পারেন। তো আমরা টাইপ 2-র ব্যাপারেই আজকে আমরা বেশি মনোযোগ রাখবো। তো এগুলো অনসেট সবসময় গ্র্যাজুয়াল হবে, সাধারণত 40-এর পর দেখা দেয়, বাট নট নেসেসারি। আজকাল 30-এর ঘরের ছেলে মেয়েদেরও হচ্ছে, আমি এরকম রোগী পেয়েছি। তো সবার যে ইনসুলিন প্রথম দিকে লাগে তা নয়, আস্তে আস্তে কিন্তু ইনসুলিনেরও প্রয়োজন হয়, যখন আর নর্মাল মেটফরমিন বা আপনার সুগার ডাইজেস্টার দিয়ে আর কাজ হয় না, তখন কিন্তু সেটার দরকার হয়। তো আমরা এগুলো জানি যে এই বিভিন্ন ক্রাইটেরিয়া আছে ডায়াগনস্টিকের। সাধারণত HbA1c-টাই আমরা ক্লিনিক্যাল সেটআপে এই সেটআপটাই বেশিরভাগ সময় আমরা এটা ফলো করি। বেশিরভাগ ক্লিনিক্যাল সেটআপটা আমরা এটা দিয়েই করি। HbA1c মাপলেই আমরা টের পেয়ে যাই। এছাড়া আপনি আহ, আহ, এই আহ, এই আপনার প্লাজমা লেভেলের কিন্তু আপনি ইয়ে করতে পারবেন, আপনি টেস্ট করে দেখতে পারবেন। এবং আপনার সুগার যেটা টেস্ট, যেটা আপনার 2 ঘন্টা ধরে গ্লুকোজ দিয়ে যে টেস্টটা করা হয়, স্ট্রেস টেস্ট, সেটা দিয়ে কিন্তু আপনি কনফার্ম হতে পারবেন। কিন্তু আমাদের ক্লিনিক্যাল সেটআপে HbA1c ইজ ইনাফ। আপনি সাথে আর গুলো জুড়ে দিতে পারেন, বাট নট নেসেসারি। এটা আপনারা জুড়তে পারেন যদি কনফার্ম করতে চান, বিশেষত যারা ইনসুলিন রেজিস্ট্যান্ট আছে তাদের জন্য আপনারা এটা দিতে পারেন। তো কমপ্লিকেশন তো হবেই, আমি এটা নিয়ে একটু পরে আলোচনা করছি। ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনস এবং এই কেসের সাথে যেটা ডিরেক্টলি রিলেটেড। তো এটা ট্রিটমেন্ট শুধু কিন্তু আপনার ইনসুলিন নিলেই যে হবে তা কিন্তু না, লাইফস্টাইলেরও কিন্তু একটা বিরাট ফ্যাক্টর রয়ে গেছে। তো আমরা আস্তে আস্তে এটার দিকে দেখছি। চলো। তো ডায়াবেটিস যদি হয় তার প্রগনোসিসটা কেমন, অর্থাৎ মডার্ন মেডিসিনের যে ট্রিটমেন্ট সেগুলো আমরা কিরকম পাই। আহ, যদি খুব প্রাথমিক অবস্থায় সেটা ধরা পড়ে এবং পেশেন্ট তার লাইফস্টাইলকে চেঞ্জ করতে পারে, তাহলে কিন্তু যে লং টার্ম যেগুলো রিস্ক, কার্ডিওভাস্কুলার রিস্ক, আপনার রেটিনোপ্যাথির যে রিস্ক, সেগুলো কিন্তু আস্তে আস্তে আমরা দেখি যে তাদের কম দেখা দেয়, কিন্তু দেখা দেবেই আস্তে আস্তে। হ্যাঁ, এগুলো রিভার্সিবল অ্যাকচুয়ালি। কিন্তু অনেকে স্ট্রিক্ট ডায়েট মডিফিকেশনের মাধ্যমে দীর্ঘদিন ভালো থাকতে পারে। তাহলে কমপ্লিকেশনটা আমরা আজকে জেনে নিই। মাইক্রোভাস্কুলার, তো রেটিনোপ্যাথি আমরা একটু আগে বলেছি, ব্লাইন্ডনেস, রাপচার হয়ে যাচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম ব্লাড ভেসেল গুলো, রেটিনোপ্যাথি। সেখান থেকে ভীষণ লস হতে পারে, ব্লাইন্ডনেস। এগুলো সব রিয়েল, আপনি হরহামেশা এই ধরনের রোগী পাবেন। নেফ্রোপ্যাথি পাবেন, প্রোটিন ইউরিয়া দেখা দেবে। CKD-র one of the causes is actually hidden diabetes or undiagnosed diabetes or unmanaged diabetes। নিউরোপ্যাথি দেখা দিতে পারে।
তো এই নিউরোপ্যাথিটা আজকে একটু ভালো করে জেনে নিই। এই যে সেন্সরি লস হয়ে যাচ্ছে, পা জ্বালাপোড়া করে, আমরা তো মেডো সালফার দিয়েই যাচ্ছি, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি যে তার ডায়াবেটিসের কারণে তার যে নার্ভটা ড্যামেজ হচ্ছে, সেটা কিন্তু আমাদেরকে ইমিডিয়েটলি আমাদেরকে কিন্তু এইচবিএওয়ানসি টেস্টিং এ পাঠাতে হবে। হিডেন ডায়াবেটিস পেশেন্ট কখনোই ডায়াবেটিস চেক করেনি, আপনার কাছে আসলো, আপনি জিজ্ঞেস করার সাথে সাথে বললো, ডাক্তার আমার কোনো ডায়াবেটিস নেই, হ্যাঁ আমি সম্পূর্ণ সুস্থ। আপনি এইচবিএওয়ানসি করতে পাঠালেন, তার 11 চলে আসলো। হ্যাঁ, এইরকমই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো আপনারা কিন্তু এরকম পেশেন্ট যদি সাসপেক্ট করেন, পা অত্যধিক জ্বালা পোড়ার কথা বলে, তার কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, এটা আমরা ধরে নিতে পারি। ম্যাক্রোভাস্কুলার ড্যামেজ গুলো, এগুলো তো আপনারা জানেন, আস্তে আস্তে করোনারি আর্টারি ডিজিজটা দেখা দেবে, পেরিফেরাল আর্টারি ডিজিজ হবে, যার কারণে এই যে আমরা গ্যাংগ্রিন, এই যে এটা কেন হয় আমি ওটাতে আসছি। সিভিডি হতে পারে, কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা সেরেব্রাল হতে পারে অথবা অন্য মেইন আর্টারি হতে পারে, সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হতে পারে, যেটা ব্রেইনের যে স্ট্রোক সেটা আমরা ধরতে পারি। এবং আপনারা আজকে যে কেসটা দেখছেন, যে ডায়াবেটিক ফুট আলসার ইনফেকশন, হ্যাঁ, ইডি ছেলেদের ক্ষেত্রে এটা ভেরি কমন। একটা পুরুষের 10 বছর ডায়াবেটিস থাকবে, তার কিন্তু এই সমস্যা সে এড়াতে পারবে না। তো ফুড গ্যাংগ্রিন কেন হবে? নিউরোপ্যাথি অ্যান্ড ইস্কিমিয়া, এই থেকে আমি এটা আসছি, কিভাবে হয় মেকানিজমটা দেখাচ্ছি। তো আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, সেটা এই গ্রাফিক্সের মাধ্যমে আপনি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো চোখ তার ড্যামেজ হয়ে গেল, তার এটা অ্যারোটা এখানে হবে, কিডনিটা তার আস্তে আস্তে চলে যাচ্ছে, অফকোর্স হার্টে তার এগুলো আস্তে আস্তে শুরু হচ্ছে, নার্ভ তো ড্যামেজ হয়েই যাচ্ছে, পেরিফেরাল আর্টারিতেও তার সমস্যা দেখা দিচ্ছে। তো আস্তে আস্তে ফুড ড্যামেজ হয়ে গেল, নার্ভ ড্যামেজ হয়ে গেল, পায়ে যদি সে আঘাতও পায়, সে কিন্তু টের পাচ্ছে না যে তার পায়ে একটা আঘাত পেয়েছে, ইনজুরি হয়েছে, কারণ তার ওখানে কোনো অনুভূতি নেই। হুম, প্রথম দিকে টিংলিং ছিল, নামনেস ছিল, আস্তে আস্তে সেই নার্ভ গুলো মরে, যে তার কিন্তু সিগন্যালিং যে পাথওয়ে পুরোপুরি কিন্তু বাদ হয়ে গেছে, এবং সেখানে রক্ত চলাচলও ঠিক মতো হচ্ছে না, এই যে পেরিফেরাল আর্টারি ডিজিজ পিএডি হচ্ছে, সেই কারণে আস্তে আস্তে কিন্তু তার এখানে সার্কুলেটরি ডিস্টারবেন্স হচ্ছে, যার কারণে আলসার গ্যাংগ্রিন এগুলো যখন হয়, সেগুলো কিন্তু মারাত্মক রকম পর্যায়ে চলে যায়। তাহলে আমরা এইমাত্র বললাম যে নিউরোপ্যাথি থেকে লস অফ প্রোটেক্টিভ সেন্সেশন, হ্যাঁ, অর্থাৎ সেখানে কোনো অনুভূতি নাই, সে রাস্তা দিয়ে হাঁটতে গেল বা খেতে কাজ করতে গেল, বা যারা মেকানিক তারা একটা কিছু করতে গেল, পায়ে আঘাত লাগলো, সে টেরই পেল না যে তার পা দিয়ে ব্লিডিং হচ্ছে, ওদিকে সেটা ইনফেকশন হয়ে ওই যে হলো আলসার, আর কখনো যাওয়ার নাম নেই, আস্তে আস্তে দেখা যাচ্ছে পা কেটে দিয়ে বাদ দিতে হচ্ছে। ব্যাপারটা এইভাবেই ঘটে। তো পেরিফেরাল আর্টারি ডিজিজ, পুওর সার্কুলেশন, রক্ত চলাচল ঠিক মতো হয় না, ইম্পেয়ার্ড ইমিউনিটি, যেহেতু ওখানে রক্ত চলাচল ঠিক মতো হয় না, তো রিস্ক অফ ইনফেকশন অ্যান্ড উন্ড হিলিং, এটা চান্স খুব কম, হিলিং হয় না ঠিক মতো, অ্যান্ড রিস্ক অফ ইনফেকশন ইজ ভেরি হাই। হাইপারগ্লাইসিমিয়া, এটা তো আপনারা জানেনই যে তার অফকোর্স মেটাবলিক সিন্ড্রোমের ওয়ান অফ দি ডেফিনিশন হচ্ছে যে রক্তে যখন অত্যধিক পরিমাণে আপনার সুগার থাকবে, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকবে, তার ওয়ান অফ দি সাইড কজেস হচ্ছে ডিলেজ হিলিং। আমরা বইয়ে পড়ি যে উন্ড হিলস ডু নট হিল ইজিলি, টেক্স লং টু হিল, লাইক মার্কিউরিয়াস, কিন্তু সেটা কিন্তু ডায়াবেটিসের কারণে হতে পারে। হ্যাঁ, পেশেন্টের ডায়াবেটিস থাকলেও কিন্তু তার সহজে হিলিং হবে না, নট নেসেসারিলি যে আমাদের হোমিওপ্যাথিক যে প্রোফর্মা এটাতে। আপনাদেরকে কিন্তু এই বিষয়গুলো সচেতন থাকতে হবে, যেখানে পেশেন্টের ঘা শুকাচ্ছে না, একবার একটু আঘাত পেয়েছে, আপনি নানা ওষুধ দিচ্ছেন, অনেকদিন হয়ে গেছে কিছু হচ্ছে না, আপনাকে কিন্তু সন্দেহ করতে হবে যে তার এইচবিএওয়ানসি হয়তো অনেক আসলে বৃদ্ধি। তাহলে গ্যাংগ্রিন তো একদিনে হয়নি, কিভাবে হলো? প্রথমে তার পায়ের যে নার্ভ সেগুলো সব মরে গেল, পায়ে ঠান্ডা লাগছে না গরম লাগছে, শীতে বৃদ্ধি, আপনি জিজ্ঞেস করছেন তোমার কি শীতে ভালো লাগে, গরম সেক দিলে ভালো লাগে, সে কিছুই বলতে পারবে না, তো তার ওখানে কোনো কানেকশনই নেই, তার ওয়ারিংটা তারটা কেটে দেওয়া আছে। কাজে এই ধরনের প্রশ্ন, হোমিওপ্যাথিক সিমটম নেওয়া, আপনি অধিকাংশ কেসে এই ধরনের কিছু পাবেন না। কিভাবে হয়েছে? ছোট্ট একটা আঘাত লেগেছিল, সেখান থেকে আলসারেশন, আলসারেশন থেকে ইনফেকশন, তারপরে ইনফেকশন থেকে টিস্যুটা নেক্রোসিস হয়ে যাচ্ছে, সেখান থেকে গ্যাংগ্রিন। এই হচ্ছে পাথওয়ে, ইন এ ভেরি সিম্পলিস্টিক ওয়েতে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে ফুড গ্যাংগ্রিন যদি হয়, মডার্ন মেডিসিনে কি ট্রিটমেন্ট আছে? আর্লি হলে তো তারা তো বেঁচেই গেল, গ্লাইসেমিক কন্ট্রোল, তারা সুগার কন্ট্রোল করবে, উন্ড হিলিং এর জন্য সেগুলো সেগুলো থেকে ময়লা আবর্জনা বাদ দিয়ে পরিষ্কার করে
সুন্দর করে ড্রেসিং করে অ্যান্টিবায়োটিক দিয়ে আস্তে আস্তে তাদেরকে ভালোর দিকে নিয়ে আসার চেষ্টা করা হলো। এটা তো আর্লি স্টেজে, আমরা তো আর ওই স্টেজে পাচ্ছি না, বা অনেক ডাক্তারও কিন্তু সেই স্টেজে পান না মডার্ন মেডিসিন। তো রিভাস্কুলারাইজেশন বলে আরেকটা ওয়ে আছে, হ্যাঁ, বাইপাস করা যায়। ইসকেমিক যে প্রবলেম গুলো হয় সেগুলো অনেক কমপ্লেক্স, এগুলো আমাদের স্কিল সেটেরও বাইরে। ভাস্কুলার অ্যাসেসমেন্ট, যারা ভাস্কুলার স্পেশালিস্ট ডক্টর আছে ওনারা করতে পারেন। যাদের হার্টের সমস্যা দেখা দিয়েছে তারা অ্যানজিওপ্লাস্টি, বাইপাস এগুলো চলছে আজকাল হরহামেশা। কিন্তু তাদের কিন্তু হিডেন মেটাবলিক সিনড্রোম থাকতে পারে। ইনফেকশন স্প্রেডিং হলে আইভি লাগে, অনেক সময় সার্জিক্যালি ড্রেনেজ করতে হয়, এটা তো আপনারা জানেন। যেখানে গ্যাংগ্রিনটা এস্টাবলিশড হয়ে গেছে সেখানে কিন্তু সার্জিক্যালি ডেব্রিডমেন্ট করতে হবে, বাদ দিতে হবে, হ্যাঁ, এবং কোনো কোনো ক্ষেত্রে পার্শিয়ালি অথবা ফুল অ্যাম্পুটেট করতে হবে। অর্থাৎ সেই অঙ্গ, আঙুল যদি হয় কেটে বাদ দিতে হচ্ছে, না হলে ওইখান থেকে আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে তার পুরো পাটাই বাদ হয়ে যাবে। অনেকেরই দেখবেন প্রথমে আঙুল কাটা শুরু হয়, তারপর আস্তে আস্তে পুরো পাটাই কেটে ফেলতে হয়, কারণ ওখানে অন্য কোনো ওষুধ কাজ করছে না। ভ্যাক বলে একটা টেকনোলজি বেরিয়েছে, ভ্যাক, আমি এটা ডিটেলসটা জানি না, কিন্তু আমার ইন্ডিয়ান যারা কলিগস আছেন ওনারা বলেছেন যে ভ্যাকটা ইন্ডিয়াতে এখন প্রচুর জনপ্রিয়। এই আপনার যে গ্যাংগ্রিন যেটা, হুম, এই ভ্যাক ট্রিটমেন্ট, নেগেটিভ প্রেসার যেটা আর কি থেরাপি, সেটা দিয়ে অনেক সময় ওই জায়গাগুলোকে ম্যানেজ করার চেষ্টা করা হয়। তো এই গেল হচ্ছে আপনার মডার্ন মেডিসিনের ম্যানেজমেন্ট। এটাকেই আমি ডেপিট করছি যে আস্তে আস্তে এই আঙুল থেকে শুরু হয়েছিল, পুরোটা দেখেন গ্যাংগ্রিন হয়ে ছড়িয়ে যাচ্ছে। তো সার্জনদের তো আর কোনো ওয়ে নাই, তো পুরো অর্গানটা, দেহটাকে বাঁচানোর জন্য, এগুলো তো নন এসেনশিয়াল অর্গান না, পায়ের আঙুল ছাড়াও তো সে বেঁচে থাকতে পারে। কাজে সার্জিক্যালি আমরা কি করছি, ডেব্রিডমেন্ট করে এটা বাদ দেওয়া হচ্ছে, সার্জিক্যালি আমরা বাদ দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু স্ট্যান্ডার্ড চিকিৎসা। হুম, তো এই যে পেশেন্ট আমরা পেয়েছি তারও কিন্তু এটাই হয়েছে। তো এটা আমি আপনাদেরকে একটা প্র্যাকটিস অফ মেডিসিনের একটা ইন্ট্রোডাকশন দিলাম, সেই সাথে আমি আপনাদেরকে সচেতন করলাম যে আপনারা যখন অ্যাডভান্সড কেস পাবেন, আমাদের বেসিক এই জিনিসগুলো আমাদেরকে দেখে নিতে হবে। এই পেশেন্ট 2023 থেকেই ট্রিটমেন্ট হচ্ছে। আমি এই ডাক্তারের নাম বলবো না, ইনি অত্যন্ত বিখ্যাত একজন ডাক্তার, আমার শ্রদ্ধেয় ভাজন, আমি ওগুলোতে যাব না। মোট 6টা প্রেসক্রিপশন হয়েছে স্যারের অধীনে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটা স্ন্যাপশট দিয়েছি। আহ, তো সিফিলিনাম পড়েছে, কার্বো অ্যানিমালিস দেওয়া হয়েছে, এবং সিলিশিয়া দেওয়া হয়েছে। এটা 2023 অগস্টে, থার্ড উইক অফ অগস্ট। আরো যে প্রেসক্রিপশন গুলো পেয়েছি, সেই প্রেসক্রিপশন থেকে আমি এই মেডিসিন গুলোর নাম আপনাদেরকে দিলাম। এই মেডিসিন গুলো পড়েছে, ক্যালকেরিয়া সাল্প পড়েছে, সিলিশিয়া এলএম পোটেন্সিতে 0/1 থেকে 0/6 পড়েছে, কার্বো অ্যানিমালিস পড়েছে, সিফিলিনাম গিয়েছে, সালফার গিয়েছে, এগেইন ক্যালকেরিয়া সাল্প পোটেন্সিটা ইনক্রিজ করা হয়েছে, ইউরেনিয়াম নাইট্রিকাম দেওয়া হয়েছে। আপনারা জানেন যে পেশেন্ট লিন থিন ইমাশিয়েটেড, অ্যান্ড হি ইজ এ ভেরি অ্যাডভান্স ডায়াবেটিক স্টেজ। ইকেনেশিয়া অথবা ইচেনেশিয়া, যেভাবে উচ্চারণ করেন, বোথ আর কারেক্ট। ইচেনেশিয়া দেওয়া হয়েছে, যেহেতু এটা ড্রেসিং এর জন্য লাগে আপনারা জানেন। গান পাউডার দেওয়া হয়েছে। পাস, অত্যধিক পাস একটু আগে আপনারা দেখলেন। তো মোটামুটি সব ওষুধই পড়েছে এখানে। হুম, যে ওষুধগুলো আমরা ভাববো, এই ওষুধগুলো কিন্তু খারাপ ভাবে পড়েনি। কিন্তু রেজাল্টটা যেটা আমাকে বলা হলো আমার কলিগরা, যে সেই পর্যায়ের কিন্তু এটা, অর্থাৎ জিনিসটা স্টেবল নাই, সেটা আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছে। তো 2023 থেকে আমার কাছে আসলো 24, অলমোস্ট 1.5 বছর পরে আমার কাছে আসলো। হুম, তো এই অবস্থায় এই ওষুধগুলো ওনাকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে। তো এখন এটা হচ্ছে আপনাদের জন্য কুইজ, আপনারা চ্যাট বক্সে দিতে থাকেন। এটা কেস টাইপ কোনটা হবে, আমি এই কয়েকদিন ধরে যে লেকচার নিলাম আপনারা লিখে দিন। আমরা যে পেশেন্টকে রিসিভ করলাম, আমরা এতক্ষণ ধরে ডায়াবেটিস আলোচনা করলাম, গ্যাংগ্রিন আলোচনা করলাম, তাহলে আপনারা লিখতে থাকুন চ্যাট বক্সে। এটা আপনাদের জন্য কুইজ। এটা কোন কেস টাইপ, আর এই কেসে আমরা কি ট্রিটমেন্ট করব, অর্থাৎ প্রায়োরিটিটা কি, এবং সেটা কিভাবে করব, এটা আপনারা চ্যাট বক্সে দিতে থাকুন। আচ্ছা,
আচ্ছা, তো আমরা সামনে আগাই। তো আমি এই কেসটা নেয়ার পরে আমি যে ওষুধটার কথা প্রথম ভাবলাম, এই ওষুধটার ছবি আমি এখানে দিয়েছি। তো এই ফাঁকে আপনাদেরকে আমি মেটেরিয়াটাও আলোচনা করে নিব। আমি এই ওষুধটার কথা ভাবলাম এবং দিলাম। তো এই ওষুধটার নাম হচ্ছে সেপসিন, অলসো নোন অ্যাজ সালফেট অফ সেপসিন। তো খুব বেশি লিটারেচারে এটা সম্পর্কে আমার কাছে যা মেটেরিয়াল আছে আমি পেলাম না আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা উইলিয়াম এইচ বার্ড এমডি, ওনার একটা মেটেরিয়া মেডিকা থেকে যেটা পাওয়া গেল, এটা হচ্ছে দি পয়জন জেনারেটেড ইন দি পেট্রোফ্যাকশন অফ মিট, অর্থাৎ পাইরোজেনিয়ামটা যেভাবে বানানো হয় সেইভাবে এই ওষুধটা বানানো হয়। তার মানে এটা পাইরোজেনিয়ামের খুব ক্লোজ একটা রেমেডি, ভেরি ক্লোজ। তা আমি এটা কি করে পিক করলাম, কারণ আমি এর আগে এই কেসগুলো ডিল করেছি, এভাবে পিক করলাম আর কি। বেসড অন মাই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আমি এই ওষুধটা পিক করলাম, কারণ আমার অন্য কোনো ওষুধ মাথায় আসলো না। স্যারেরা যা যা দেয়ার আপনারা দেখেছেন, সবই দিয়ে দিয়েছেন। গান পাউডার দেবেন, দিয়ে দিয়েছেন অনেকবার। ক্যালকেরিয়া সালফ দেবেন, চলছে। সিলিশিয়া দেবেন, চলছে। কার্বো অ্যানিমেলিস ভাবছিলেন, চলেছে। কিন্তু আসলে সেরকম আশাপদও কিন্তু কোনো ফল কিন্তু হয়নি। তো আমাকে যতটুকুন সময় দেওয়া হয়েছে আমি সেপসিনের কথাই প্রথম মাথায় আসলাম। তো আজকে আপনারা জেনে নিন এই ওষুধটা। তো এই ওষুধের খুব বেশি মেটেরিয়া নাই, যেটা আমি বললাম, কিন্তু ইটস ভেরি ক্লোজ টু পাইরোজেনিয়াম। হুম। এখানে লিপে বলছে যে গ্যাংগ্রিন বেটার ফ্রম হিট, এ একটা উনি ইন্ডিকেশন দিচ্ছে। লিপে এটাও বলছে যে ব্যাড ইফেক্টস ফ্রম আয়োডাইন, এরকম একটা জিনিস উনি দিচ্ছেন। কিন্তু আমাদের এই কেসে পেশেন্টের কিন্তু কোনো মোডালিটিস আমরা এই ক্ষেত্রে পেলাম না। তো চলুন সামনে আগাই। তো এই পেজে আপনারা যেগুলো দেখছেন, এইগুলো বরঞ্চ আমাদের উপমহাদেশের ক্লিনিক্যাল যারা এক্সপার্ট আছেন, বড় মহারথী, তাদের বিভিন্ন সেমিনার বা বিভিন্ন কেস থেকে আমরা জানতে পারি যে এই কেসগুলোতে এই যে কয়েকটা জিনিস আমি স্ক্রিনে দিয়েছি, আপনার স্ন্যাপশট নিতে পারেন, এই ওষুধটা ভালো কাজ দেয়। অ্যাকচুয়ালি এই ওষুধটা আজ থেকে কয়েক বছর আগে আমার আরেকটা গ্রুপ আছে ইন্ডিয়াতে, বিএইচএমএস ফোরামের, ওদের ওইটাতে আমরা কয়েকটা কেস এটা দিয়ে সলভ করেছিলাম। এটা আপনারা মোটামুটি এক্সপেরিমেন্টাল ড্রাগস হলেও এটা আননোন না। তো এখানে একটা ইন্ডিকেশন আমি হাইলাইট করেছি, ইনফেক্টেড গ্যাংগ্রিন অর ডায়াবেটিক ফুড। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। সেপ্টিসিমিয়ার কথা জানেন, ব্লাড পয়জনিং, ইনফেক্টেড ওন্স, সেপটিক টনসিলাইটিস, অর্থাৎ যেখানে খুব সাংঘাতিক রকম অবস্থা যাচ্ছে, কিন্তু পাইরোজেনিয়ামের সাথে আমরা তো জানি যে জ্বর বাড়ছে, হুম, কিন্তু অস্বাভাবিকভাবে তার ট্যাকিকার্ডিয়া হচ্ছে, কি আপনার পালস রেট হচ্ছে 150, জ্বর মাত্র 101। পাইরোজেনিয়ামের ওয়ান অফ দি গুড ইন্ডিকেশনস। সেপসিনে কিন্তু এই ধরনের কোনো রিকোয়ারমেন্টস আমরা ক্লিনিক্যালি যতটা দেখেছি সেভাবে কিন্তু আমরা পাইনি। তাহলে আমি এর আগেও এই আলোচনাগুলো বলেছি যে আপনার অ্যাডভান্সড প্যাথোলজিতে আপনাদেরকে কিন্তু প্যাথোলজিক্যাল সিমিলিমাম সম্পর্কে জানতে হবে। এবং এই কেসটা যখন আমি নিয়েছি সেখানে কিন্তু কোনো প্রকার এন্ট্রি পয়েন্ট পাওয়া যাচ্ছে না। থার্স্ট বেশি, এটা তো হাজারো রেমেডির মধ্যে আছে। আপনি কি একটার পর একটা দিতে থাকবেন, সবাই যেরকম দিচ্ছে, তা তো না। তো এটা হলো আমার চয়েস হলো, তো আমি এটা দিলাম। এটা দিয়েছিলাম আমি 1 ইম্পোটেন্সিতে, ওই সময়ই দিই। এবং আমি যতদূর মনে পড়ে 3 ডোজ দেওয়া হয়েছিল। এরপর কেসটা অনেকদিন আমার কাছে আর আনা হয়নি। আহ, এই সপ্তাহেই, গত সপ্তাহেই আহ, এই ফলো আপটা আসে। তো 14/5 সেখানে আরো কিছু পিকচার আমাকে দেয়া হলো, যেটা প্রথমবার অ্যাভেলেবল ছিল না। এখানে আর আপনার পরিষ্কার দেখতে পাচ্ছেন যে তার কিন্তু এই আলসারেশনটা আস্তে আস্তে গ্যাংগ্রিনাস হয়ে যাচ্ছে। এখানে এই জিনিসটা প্রথমবার আমার কাছে যখন কেসটা নিয়ে আসা হয় তখন এই পিকচারটা অ্যাভেলেবল ছিল না। কাজে আমি বলতে পারছি না যে সেপসিন দেওয়ার পরে বা আগে এটা কম বা বেশি হয়েছে কিনা, কিন্তু আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা আমি দেখাবো। তো এই একটা ছবি আমাকে যোগ করা হলো।
সেকেন্ড, তার এই যে পাস, যেটা এগুলো ভিডিও ক্লিপস থেকে নেওয়া, এই জায়গাটা দেখানো হচ্ছে যে পাসটা এখানে কমছে না। এবং তার যখন সুগারের কথা জিজ্ঞেস করলাম, যেহেতু সে প্রচুর ইনজেকশন নিচ্ছে, তার মোটামুটি সুগার লেভেলটা 115 এর মধ্যেই আছে। আচ্ছা, এবার দেখুন আমি যে সেপসিন দিয়েছি আমার কোনো প্রকার সিমটম ছাড়া, তার রেজাল্টটা আপনারা বামে হচ্ছে আমি যখন কেসটা রিসিভ করি, আর ডানে হচ্ছে সেপসিন 1M দেওয়ার পর। তাহলে আপনারা চেঞ্জটাকে দেখতে পাচ্ছেন। এই উনটা দেখুন, এই যে নেক্রোসিস হয়ে যাচ্ছে, যে পুরো যে এখানে টিস্যুগুলো মরে যাচ্ছে, সেই মরা টিস্যুগুলো কিন্তু ফরমেশন শুরু হচ্ছে, এটা ছোট হওয়া শুরু হচ্ছে, চতুর্দিক থেকে কমে যেয়ে আস্তে আস্তে এই উনটা হিলিং হওয়া শুরু হচ্ছে। তো এই চিত্রটা আমাকে বলে দিল যে মাই মেডিসিন অ্যাক্টেড। আমি যে উদ্দেশ্যে দিয়েছি যে তার এই যে অ্যাকিউট আলসার এক্সাসারবেশন, সেটা কমানোর জন্য যে আমি দিচ্ছি, এই চিত্রটা বলছে যে মাই মেডিসিন সেপসিন ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং। আচ্ছা, তার এই একটা নতুন জিনিস পাওয়া গেল, তার এখানে পুরোপুরি আলসারেশন শুরু হয়ে গেছে এবং গ্যাংগ্রিনের দিকে যাচ্ছে, এই যে কালো হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কোনো সার্কুলেশন নেই এবং সে কিন্তু কিচ্ছু বুঝতে পারে না। তাকে চিমটি কাটলে, পিন দিলেও কিন্তু সে জানে না তার পায়ে কিছু হচ্ছে কিনা। তার মানে আমি এখন এই কেসটা কিন্তু আর ওইভাবে আহ, আমাকে ইয়ে করা যাবে না, আমাকে আশার আলো দেখতে পাচ্ছি, আমাকে এখন নতুন করে আবার ভাবতে হবে। তো আমি এইবার সেকেন্ড রাউন্ডে 2 মাস পরে আমি আবার আমার কলিগকে জোর দিলাম। এই কোশ্চেন মার্কগুলো আমার কোশ্চেন, এগুলো হোয়াটসঅ্যাপ থেকে নেওয়া, আর যেগুলো এইভাবে সেগুলো ওর উত্তর দেওয়া। এটা পুরোপুরি ইংরেজিতে সাজানো হয়নি। তা আমি এটা লেপ্রোসি মায়াজমকে লেপ্রোমোনিয়াম থেকে আলাদা করতে চাচ্ছি, লেপ্রোমোনিয়াম থেকে আমি আলাদা করতে চাচ্ছি। আচ্ছা, এর কোনো লেপ্রোসি মায়াজম দিয়ে ঢোকা যাবে কিনা আমি রুল আউট করতে চাচ্ছি। এই কারণে কোশ্চেন শুরু করলাম, এনি রিজেন্টমেন্ট, সে কি লোয়ার কাস্টের ব্যক্তি? যেমন লেপ্রোসি মায়াজমের যারা অধীন হয় তাদের এরকম পাস হিস্ট্রি থাকে, এক্সট্রিম সিম্প্যাথি থাকে, হোয়াইট ক্লোদিং থাকে, রিলিজিয়াস মেডিটেটিভ স্পিরিচুয়াল রিকোর্স, এইগুলো থাকে কিনা, এগুলো আমরা আস্তে আস্তে আমি কোশ্চেনগুলো করা শুরু করলাম। এবার আমি ডিপে যাচ্ছি, মেডিসিন স্পেসিফিক, মায়াজম স্পেসিফিক আমি কোশ্চেন করার চেষ্টা করছি, কারণ প্রথমবার আমি কিছুই নিতে পারিনি। এনি হার্ড এন্ড গ্ল্যান্ড ইন দি পাস্ট, কোনো গ্ল্যান্ড কি তার শক্ত হয়ে গিয়েছিল? আমি এখনো কার্বো অ্যানিমালিস কিন্তু ভাবছি, এখন আমি কার্বো অ্যানিমালিস এর কথা ভাবছি। ডিফিকাল্ট চাইল্ডহুড আমি জানার চেষ্টা করলাম, কারণ তাদের স্ট্যান্ডার্ড উত্তর ছিল কোনো সমস্যা নেই। এখানে উত্তর আসলো যে সে সাদা জামা কাপড় পরে, এবং 2010 সাল পর্যন্ত তার পা এত ড্যামেজে ছিল না, সে অনেক এক্সারসাইজে করত এবং তার কোনো রেশিয়াল ডিসক্রিমিনেশন হয়নি। অ্যাকচুয়ালি এই ভদ্রলোক অত্যন্ত হায়ার কাস্ট। তারপর আমি জিজ্ঞেস করলাম সে কি ইয়োগী টাইপ পার্সন কিনা। আমি এগুলো সব কি নোট ভেরিফাই করছি, সে ইয়োগী টাইপ পার্সন না। কিন্তু এখানে একটা জিনিস কিন্তু পাওয়া গেল, এখানে উত্তর আসলো যে দে আর ভেরি পুয়ার ইন চাইল্ডহুড। এটা কিন্তু খুব স্ট্রাইকিং অ্যান্ড ইম্পর্টেন্ট একটা সিমটম। এটা পাওয়া গেল কিন্তু সেকেন্ড টাইম। এই দেখেন আর একটা জিনিস বলছে, তার লেখাপড়া শেষ শেষ করেই সে এত হার্ড পরিশ্রম করেছে, সে নিজেই তাদের থাকার জায়গাও ছিল না, সে তৈরি করে ফেলে। এরপর আরেকটা কথা আমার কলিগ লিখছে যে হি ইজ এ ভেরি ইনসিকিউর পার্সন। অর্থাৎ এত কিছু করার পরেও তার ভিতরে যে অনিশ্চয়তা বোধ, এটা কিন্তু তার সাথে কথা বলে বোঝা যাচ্ছে আহ তার কিন্তু এটা রয়ে গেছে। His thirst, midnight aggravations, sits throughout the day, few glasses in one go. আমি এটা জিজ্ঞেস করছি, এটা আমার কোশ্চেন। তারপরে আমি জিজ্ঞেস করছি যে ক্যান হি টেক ওয়ার্ম অ্যাপ্লিকেশন ইন হিজ গ্যাংগ্রিন। আমি আস্তে আস্তে সিকেলে করকে আলাদা করতে চাচ্ছি, কার্বো অ্যানিমেলিসকে আলাদা করতে চাচ্ছি, কিন্তু আমার তো কোনো আর অপশন নেই। সাওয়ার ফুড অ্যান্ড ড্রিঙ্ক ডিজায়ার আছে কিনা, উইকনেস আছে কিনা, প্যারেন্টস ডিজিজ হিস্ট্রি, আমি এগুলো নেয়ার চেষ্টা করছি। কিন্তু আপাতত অদ্যবধি আমরা পেলাম যে দে আর ভেরি পুয়ার ইন দি চাইল্ডহুড, অত্যন্ত গরিব হালের মধ্য দিয়ে তারা বড় হয়েছে এবং এই অ্যাজ এ ব্যক্তি সে খুব একটা মেন্টালি সিকিউরড পার্সন না, কিছুটা তার মধ্যে ইনসিকিউরিটি দেখা দিচ্ছে।
আরেকটা জিনিস পাওয়া গেল যে তার অ্যাপেটাইট, ক্ষুধা যেটা বেশ কম, সকালে 1.5-2টা রুটির বেশি খায় না। ইনি ভেজিটেরিয়ান পার্সন। দুপুরে হাফ কাটোরি, বোলের হাফ বোল রাইস আর ডাল খেয়ে নেয়। উনি রাতে কোনো খাবার খানই না। হুম। তো উনি সারাদিন আবারও কনফার্ম করা হলো যে আমি জিজ্ঞেস করছিলাম যে সিপে সিপে পানি খাই কিনা। আমি এটা জানার চেষ্টা করছিলাম। তো 3 লিটার ইন এ সিঙ্গেল ডে আবারও বলা হলো, এবং আহ, যখন খানা খায় উনি অনেকখানি পানি ওনাকে খেতে হয়। আরেকটা তথ্য আসলো, ফেস পার্সপায়ার ওয়াইল ইটিং। আমি এগুলোর বিষয়ে অতটা গুরুত্ব দিচ্ছি না, কারণ এখান থেকে কোনো পার্টিকুলার মেডিসিনের কোনো পিকচার আমার কাছে এখনো ফোটেনি, যেটা কিন্তু আমার এখান থেকে কিন্তু আমার একটা এন্ট্রি পয়েন্ট আমি নেওয়ার চেষ্টা করছি। আপনারা বুঝতেই পারছেন কোন মেডিসিনের দিকে আমার মন চলে গেছে। আমি আরো আগাই, আরো তাকে জিজ্ঞেস করলাম তার কোনো গ্রিপ আছে কিনা, নেট্রামিওরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি, বা এই গ্রুপটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। সানহিট অ্যাগ্রাভেশন আছে কিনা, সল্ট ডিজায়ার। উত্তর আসলো সব নর্মাল। আচ্ছা, ফুড প্রেফারেন্স আবার জিজ্ঞেস করা হলো। এবার তৃতীয়বার সে মিষ্টি পছন্দ করে। ইনি ভেজিটেরিয়ান, ব্রেড পছন্দ করে, রুটি। আচ্ছা, ন্যাট্রামিওর গ্রুপটা প্রথমে বাদ হয়ে গেল আপনার। আপনি সুইট পছন্দ করে ভেবে আপনি সালফারের দিকে আসলেন, আপনি লাইকোপোডিয়াম নিয়ে চিন্তা করার সুযোগ হচ্ছে, তাই না? ব্রেড বা রুটি পছন্দ করে, সেগুলো আমরা মার্কিউরাসের দিকে ভাবতে পারি। হ্যাঁ, আমরা এই দিকে আস্তে আস্তে চলে আসছি। কিন্তু এখান থেকে কিন্তু কোনো ক্লিয়ার কাট সেরকম পাওয়া গেল না। কিন্তু ইটস এ গুড সিমটম, বিকজ দেয়ার ইজ নো সিমটম। পেশেন্টের কোনো ফুড প্রেফারেন্স নাই, পেশেন্ট বারবারই বলে দিচ্ছে। ওয়ার্ম ফুড ডিজায়ার, এটা একটা পাওয়া গেল। তো এটা আপনারা আন্ডারলাইন করে নিন। আইসক্রিমও পছন্দ করে, দুটোই আন্ডারলাইন করে নিন। এটা জেনারেল সিমটম, ডিজায়ার অ্যাভারশন। আচ্ছা, এরপরে পাওয়া গেল 2010-এ তার পাস হিস্ট্রিতে পাওয়া গেল 10-11-র দিকে তার ডায়াবেটিস ডেভেলপ করবে, যখন সে তার বিজনেস নিয়ে, কারোবার এটা নিয়ে যখন সে অত্যন্ত ড্রাইভারদের সাথে সারাদিন, আহ, সে তো মালিক, তো তার এই যে ড্রাইভার যারা, এদেরকে তো ম্যানেজ করা খুব ইজি না যে কোনো দেশেই। গভীর রাতে ফোন আসছে, বিরক্ত করছে সারাক্ষণ, সবসময় অ্যাংজাইটি, অ্যাংশাস, এরকম একটা ব্যাপার কিন্তু আমরা তার লাইফ স্পেসে পাচ্ছি আর্লি ডেজে, তার এগুলো ঘটার আগে। তাহলে আমরা এটা ইয়ে করে দিই, অ্যাংজাইটি, এটা আন্ডারলাইন করে নিই, তার অ্যাংজাইটি ছিল। আমরা এটা পেয়ে যাচ্ছি যে তার একটা বিজনেস অ্যাংজাইটি ছিল। উইকনেস এটা কোনো সিগনিফিকেন্ট না, এটা আমরা এটা নিয়ে ই করার কিছু নেই। এরপরে আসুন, আমি যে মেডিসিন গুলোকে সন্দেহ করছি, এটা আর্সেনিককে রুল আউট করার জন্য আমাকে ফাস্টিডিয়াস সেই পার্সন কিনা, টাইডি আপ করে কিনা, এটা বারবার জিজ্ঞেস করা হলো। তো এখান থেকে যে উত্তরগুলো আসছে, যে সে যে সারা জীবন যে কষ্ট করেছে, এতে করে কিন্তু তার মধ্যে কোনো আক্ষেপ নেই, বরঞ্চ সেটা সে, তার এই যে সংগ্রামী যে জীবন, সেটাকে সে ভালোভাবেই দেখে, স্ট্রাগলটাকে সে, এবং তার বোনগুলোকে সে বিয়ে দিয়েছে, নিজে সাকসেসফুল বিজনেস করেছে, অত্যন্ত হার্ড ওয়ার্কিং পার্সন। হি স্ট্রাগল বাট এনজয়েড হিজ লাইফ জার্নি। আচ্ছা, আমি ফসফরাসকে আলাদা করতে চাচ্ছিলাম। উত্তর আসলে যে থার্স ফর নর্মাল ওয়াটার। এবং তাকে আমি ফাস্টিডিয়াসকে নিয়ে এই কোশ্চেন গুলো জিজ্ঞেস করলাম। তো মাদারের ডিএম আছে, এটা তো আমরা জানি। এইবার আমি যে উত্তরটা খুঁজেছিলাম, দেখুন এইখানে কিন্তু আমাদের মেডিসিনে কিন্তু আমরা এন্ট্রি পয়েন্ট নিয়ে নিলাম, আমাদের কিন্তু এন্ট্রি পয়েন্ট হয়ে গেল। অর্থাৎ দেখেন, আমি বরাবরই বলে এসেছি যে আপনাদের একটা এন্ট্রি নিতে হবে একটা কেসে, আপনারা ছেড়ে দেবেন না। প্রথমবারে কিছুই পাওয়া গেল না, দ্বিতীয়বারেও এলোমেলো, এগুলো কিন্তু আমাকে বারবার জিজ্ঞেস করতে হচ্ছে। আমি অনেক মেসেজ বাদ দিয়ে সারমর্মগুলো নিয়েছি। এবং দেখুন, আমাদের যেনারা শ্রদ্ধাভাজন, ওনারা কিন্তু উম, এই রেমেডিগুলো, আর্সেনিককে কিন্তু ওনারা কল করেননি। হুম, ওনারা কিন্তু আর্সেনিককে এখনো কল করেননি। কাজে আমি এগুলোর মধ্যে না, যে এগুলো তো ট্রাই করা হয়ে গেছে, তো আমি নতুন করে ভাবতে ভাবতেই কিন্তু আমি দ্বিতীয়বার আর কনস্টিটিউশনের দিকে ওয়ার্কআউট শুরু করে দিলাম।
এবং এই যে ভেরি পুয়ার ইন চাইল্ডহুড ইজ এন ইনসিকিউর পারসন, এখান থেকে আমার থট প্রসেসটা আস্তে আস্তে কিন্তু কনভার্জ হওয়া শুরু হলো। এবং ওয়ার্ম ফুড সে পছন্দ করে, যেটা আমরা জানি লাইকো এবং আর্সেনিকের একটা বিশেষ সিমটম। তার ব্যবসা নিয়ে প্রচুর ঝামেলা ছিল, অ্যাংজাইটি, হি স্ট্রাগলড। এই ব্যক্তির পাস হিস্ট্রিতে স্ট্রাগল, অনেকটা লাইকোপোডিয়ামের মতো। তার অনেক অল্প পরিসর থেকে অনেক বড় পরিসরে এসছে, বৃহত্তর। তো যখনই তাকে জিজ্ঞেস করলাম এবং তখনই পাওয়া গেল যে হি ইজ ভেরি ফাস্টিডিয়াস অ্যান্ড টাইডি, পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন এবং উনি জিনিসপত্র তো আমি অলরেডি মেডিসিনটা আলোচনা করেই দিয়েছি। আপনাদের সাজেশন অন্য কিছু থাকলে আপনারা চ্যাট বক্সে দিতে পারেন। আমি একটু চ্যাট বক্সটা দেখে আসি। আচ্ছা, তো ঠিক আছে, আপনাদের সাজেশন না থাকলেও আপনারা দেখুন কিভাবে আমি এন্ট্রি পয়েন্ট, কিন্তু আমি কিন্তু এন্ট্রি নিয়ে নিলাম এই কেসে, যে কেসে আপাতভাবে কিছু নেই, কিন্তু আমি কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছি। তাহলে আপনি এবার এন্ট্রি নিয়ে নিলেন, এবার রেপার্টরাইজেশন আপনাদের করতে হবে। এই যে রেপার্টরাইজেশন শিট। তো আমি খুব বেশি সময় দিয়ে যেগুলো করেছি তা কিন্তু না, মোটামুটি অল্প সময়ের মধ্যে করেছি। কেসটা আমি জমিও থেকে দেখাচ্ছি। তো এই হলো তার রেপার্টরি শিট। আপনারা সিমটম নিতে পারেন অনেকভাবে। জমিও ব্যবহার করতে হবে এমন কিছু না, যে কোনো সফটওয়্যারই আপনারা ব্যবহার করতে পারেন। যেহেতু এটা অনেক কমপ্লেক্স কেস, জমিও বা কমপ্লিট রেপার্টরির যে ব্যাপারটা, কমপ্লিট রেপার্টরিতে অনেক রুব্রিক আমরা পেতে পারি। যেমন ডক্টর অজিত কুলকার্নির ডায়াবেটিস রেপার্টরি এটাতে আছে। আমি সরাসরি ফুড গ্যাংগ্রিনের এই রুব্রিকটা পাচ্ছিলাম না, কিন্তু এইখানে স্যারের ওইটাতে পাওয়া গেল, আমি ওখান থেকে নিয়েছি এটা। আচ্ছা, তো এই এটা একটা ফ্ল্যাট রেপার্টরাইজেশন। এখানে 739টা আছে, বা প্রথমেই এটা দেখাচ্ছে কাজে এটা আমরা দেবো, এরকম কিন্তু নয়। তো আপনাদেরকে তুলনামূলক আলোচনা করতে হবে, সেটাই আমি আজকে দেখাবো। তো আমি ফ্ল্যাট রেপার্টরাইজেশনটাতে আমি কিন্তু আহ, এটাকে ঔষধের সংখ্যা কমিয়ে নিতে পারি। জমির একটা ফ্যাসিলিটিস হচ্ছে এই সফটওয়্যার প্ল্যাটফর্মের, যে এখানে আপনি ফিল্টার অ্যাপ্লাই করতে পারবেন। আমি শিওর অন্যান্য ইয়েতেও পাওয়া যায়, স্ট্র্যাটেজি ফিল্টার বলে, হ্যাঁ। তো এটাকে ক্রস রেপার্টরাইজেশন বলা হয়। এখানে আপনি মিনিমাম 3টা এসেনশিয়াল আপনি রুব্রিক নিয়ে নেবেন, যেটা এই কেসে থাকতেই হবে। তাহলে আমি অর্ডার অনুযায়ী সাজিয়েছি। মাইন্ড আমি কি বলেছি, যে সবচেয়ে উঁচুতে থাকবে মাইন্ড, ফাস্টিডিয়াস। কাজে এটা কিন্তু কনফার্ম সিমটম। কোয়ালিটি অফ সিমটম ইজ ভেরি হাই, সো আই ক্যানট ইগনোর ইট। এবং এটা আমি যে পিরামিডটা দেখিয়েছি, ত্রিভুজ পিরামিড, তার উপরে মাইন্ড সিমটমকে আমি গুরুত্ব দিতে বলেছি। ফাস্টিডিয়াস, সে ডিজায়ার অর্ডার পছন্দ করে, সবকিছু গুছিয়ে রাখতে চায়। আর একটা জিনিস আমি এখানে নিব, এটা আমার বেসড অন মাই এক্সপিরিয়েন্স, এটা হেরিডিটরি ডিজিজের মধ্যে আমি দেখতে চাচ্ছি, কারণ তার মায়ের আছে। হুম, কাজে এটা কিন্তু আমি বাদ দিতে পারি না। আর বাকি যেগুলো খাবার দাবার পছন্দ অপছন্দ, ক্লিনিক্যাল জেনারেলস, ডায়াবেটিস মেলাইটাস, গ্যাংগ্রিন, আমি অজিত কুলকার্নির এই যে গ্যাংগ্রিনাস আলসার এটা নিয়েছি, স্টমাক থার্স্ট এক্সট্রিম নিয়েছি। এগুলো আমি ক্লিক করলাম না, আপনারা করতে পারেন চাইলে। তো দেখুন, এইটা করার পরে অদ্ভুত একটা ব্যাপার ঘটলো এই সফটওয়্যার চার্টে। আপনারা আরো ফিল্টার কিন্তু দিতে পারেন, এখানে প্রচুর ফিল্টার আছে। যেমন আপনারা পেশেন্ট চিলি হট কিনা, থার্স্টি, লার্জ কোয়ান্টিটি, অনেকভাবে কিন্তু আপনারা এগুলো, যারা এগুলো ইয়ে করতে চান, আপনারা এটা সবসময় যে লাগবে তা কিন্তু নয়, কিন্তু করতে পারেন। কিন্তু আমি আজকে একটা স্ট্র্যাটেজি দেখাচ্ছি এই কেসের জন্য। আমরা কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছি, আমি এখন কমপ্লেক্স কেসের স্ট্র্যাটেজিগুলো ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনাদের জন্য।
আমরা এই রেপার্টরি চার্টে যদি আমরা তাকাই, প্রথম রেমেডি এটা কোন গ্রুপের রেমেডি? মিনারেল কিংডম। দ্বিতীয় রেমেডিটা মিনারেল কিংডম। তৃতীয় রেমেডিটা নোসোড কার্সিনোসিন। চতুর্থ প্লুটোনিয়াম নাইট্রিকাম বা প্লুটোনিয়াম। দেখে নিই একটু এটা প্লুটোনিয়াম কিনা। হ্যাঁ, প্লুটোনিয়াম নাইট্রিকাম। এবং আমরা অথর রেফারেন্সও নিতে পারি। প্লুটোনিয়াম কোন অথর বলেছেন দেখে নিন। এটা একজন ইউরোপিয়ান অথর বলেছেন এবং বেশ রিসেন্ট টাইমে বলেছেন, 1999। সম্ভবত জার্মান বা অস্ট্রিয়ান অথর বলেছেন। তো যখন আপনি ইউরোপিয়ান লেটেস্ট রেফারেন্সে পাবেন, সেগুলো কিন্তু একেবারে ইগনোর করতে পারবেন না। দে আর ভেরি রিলায়েবল ভেরিফিকেশন পিপল ইন ইউরোপিয়ান হোমিওপ্যাথস। দে ডোন্ট স্পিক ইংলিশ, কিন্তু তাদের এই গ্রুপটা কিন্তু খুব শক্তিশালী। এবং আরেকটা দেখেন, ইউরেনিয়াম নাইট্রিকামও চলে আসছে। তো প্লুটোনিয়ামও আসলো, ইউরেনিয়ামও আসলো, কার্সিনোসিন আসলো। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং একটা চার্ট কিন্তু। কেন বলতে পারবেন? কারণ দেখেন, আমার দুটো আসছে হচ্ছে খনিজ, একটা নোসোড, ওয়েল নোন নোসোড কার্সিনোসিন। এবং আপনাদেরকে গুরুজনরা সবাই বলবে, মা বাবার ডায়াবেটিস আছে, কেস ওপেন হবে কি দিয়ে? কার্সিনোসিন দিয়ে। এটা কিন্তু আমাদের ট্রেনিং। কিন্তু দেখেন, সঠিকভাবে কেস টেক করার যেটা বিউটি, সেটা কিন্তু আপনি ভুল করে হলেও পেয়ে যাবেন আসলটা। এবং আরেকটা জিনিস আজকে বলে দিই, আপনি যে রেপার্টরি ব্যবহার করেন, দিস ইজ কমপ্লিট রেপার্টরি, বাট ইউ কুড ইউজ সিনথেসিস রেপার্টরি বা এনি আদার প্ল্যাটফর্ম, ইট ডাজন্ট ম্যাটার। আমি প্রসেসটা আপনাকে বোঝানোর জন্য বলছি, আপনি যেটাই ব্যবহার করেন ইট ডাজন্ট ম্যাটার। যেটা যদি সেটা সঠিকভাবে করা যায়, মেডিসিনগুলো এভাবেই দেখাবে। তাহলে এই চার্ট থেকে আমরা অনেকগুলো ইন্টারেস্টিং হিন্টস আমি আপনাদেরকে আজকে দিয়ে দিচ্ছি, অ্যাডভান্স টিপ। যখন একটা সঠিকভাবে নেয়া রেপার্টরি চার্টে নোসোড দেখবেন অথবা অ্যাক্টিনাইড সিরিজের রেমেডি দেখবেন, তখন আপনি জানবেন এই পেশেন্টকে পুরোপুরি আরোগ্য দিতে গেলে এই নোসোড এবং এই অ্যাক্টিনাইড লাগবেই লাগবে। আজকে না লাগলেও 1 বছর 2 বছর পরে লাগবেই, যদি এই পেশেন্ট আপনার সাথে থাকে। এটা আমি ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম। সেকেন্ড আরেকটা টিপস দিয়ে দিই, নোসোড ইজ আন্ডার রিপ্রেজেন্টেড ইন মডার্ন রেপার্টরি অ্যান্ড ওল্ড রেপার্টরি। কারণ নোসোডটা আমাদের মেটেরিয়াতে এসছে ক্লিনিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে, নট হ্যানিম্যানিয়ান প্রুভিং এর মাধ্যমে। তো যখন একটা সঠিকভাবে করা রেপার্টরি চার্টে সঠিকভাবে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, কেস পারসেপশন থেকে শুরু করে সবকিছু আপনারা, যদি নোসোড আসে, ডু নট ইগনোর ইট। হ্যাঁ, ইউ শুড নট ইগনোর ইট। তো চলুন আমরা আরেকটু সামনের দিকে যাই। তো আমরা দুটো মিনারেল কিংডম, একটা নোসোড আর দুটো অ্যাক্টিনাইড, এটাও মিনারেল কিংডমের, কিন্তু অ্যাক্টিনাইড সিরিজে পেয়ে গেলাম। প্লুটোনিয়াম এটা পারমাণবিক তেজস্ক্রিয়, ইউরেনিয়াম এগুলো তেজস্ক্রিয়তা আছে এগুলোর মধ্যে, হেভি মেটাল যেটাকে বলে। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এটা আমাদের শ্রদ্ধেয় ডক্টর রাজন শঙ্করন স্যারের কনসেপ্ট, কিন্তু এটা ভ্যালিড, সব ক্ষেত্রেই ভ্যালিড। আপনি যেভাবেই কেস নেন, এই কেসে পিরামিড হিসেবে স্যার দেখাচ্ছেন যে সবকিছু মিলতে হবে। অর্থাৎ একটা ত্রিভুজের এই বাহুটা অথবা এই বাহুটা অথবা এই বাহুটা ছাড়া কিন্তু ত্রিভুজ হবে না। যেমন একটা টেবিলের 4টা পা লাগে, হ্যাঁ, একটা গাড়ির 4টা চাকা লাগে, ঠিক তেমনি হোমিওপ্যাথিকে কিন্তু আমরা, উনি ব্রড ক্যাটেগরিতে ভাগ করছেন, জিনিয়াস, সিমটমস অ্যান্ড সিস্টেম, এই কয়েকটা। সিস্টেমের আন্ডারে ওই যে আপনারা অলরেডি আমাদের হোমিও স্টাডিজে ক্লাস করেছেন যে কিংডম কোন কিংডমে হবে, মায়াজম থাকতে পারে, এবং তার কোন লেভেলে সে ডিজিজটা আছে, এটা বোঝাটা খুব জরুরি। অর্থাৎ আমি একটা রেমেডি চুজ করলাম, আমি কিন্তু ট্র্যাডিশনাল কেনশিয়ান মেথডই করলাম, কিন্তু স্যারের দেখুন এটা কিন্তু আমি একটা চেক অ্যান্ড ব্যালেন্স কিন্তু আমি এটা অ্যাপ্লাই করতে হবে, বিকজ ইটস অ্যান অ্যাডভান্স কেস। বা গতদিন যে কেসগুলো দেখিয়েছি আমি কিন্তু এগুলো কোনোটাই ইন্ট্রোডিউস করিনি, কারণ দরকার নেই, ওগুলো আমাদের ব্রেড অ্যান্ড বাটার। আমি দেখাচ্ছি একটু অ্যাডভান্স কেসে, যে সেখানে আপনি মডার্ন এই যে টুলস গুলো কিভাবে সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন, আজকে দেখে নিই। তাহলে আমরা এটা কিংডমটা ভেরিফাই করব। আমরা কোন কিংডম, মিনারেল কিংডমে যাব না প্রাণীজ কিংডমে যাব, কোনটা? এবং এসেনশিয়াল নেচার প্যাটার্ন অফ দ্য রেমেডি, জিনিয়াস যেটাকে বলা হচ্ছে, জেনারেলস, এই রেমেডির গতি প্রকৃতি, প্যাথোলজি,
এই রেমেডি প্যাথোলজি কি? ডিস্ট্রাকশন, আলসারেশন। মোডালিটিস কি? ধীরে ধীরে আছে, বাট ডিজেনারেটিভ, প্রোগ্রেসিভ ডিজেনারেটিভ। তার মানে আমি যে রেমেডিটা চুজ করব আমার রেপার্টরি থেকে, আমি কিন্তু ব্লাইন্ডলি করতে পারি না। আমার এই ট্রায়াঙ্গলের এই কিছু কিছু সবগুলো এলিমেন্ট মিলবে না, কিন্তু প্যাথোলজি, কেস, জেনারেলস অ্যান্ড এসেনশিয়াল পিকচার, এটা কিন্তু আমার এই সিনার্জিস্টিক এই যে এটা কিন্তু মিলতে হবে। না হলে কিন্তু আমার এই লেভেলের প্রেসক্রিপশন গুলো একদম মানে স্নাইপারের মতো কিন্তু যাবে না। সিমটমের মধ্যে কি কি মিলতে হবে? ক্যারেক্টারিস্টিক্স অফ সিমটম, রুব্রিক্স, কিনোট, টক্সিকোলজি। আমরা তো পাচ্ছি না, টক্সিকোলজি আজকে আপনাদেরকে দেখাবো, কিন্তু সব কিন্তু আপনি ক্যারেক্টারিস্টিক্স, কিনোট পাচ্ছেন না এখানে। হ্যাঁ, কিছু জেনারেল পাওয়া গেল যে পানি খায়, কিন্তু সেগুলো কিন্তু খুব বেশি। মেন্টাল জেনারেল পাওয়া গেছে, দারুণ ভাবে মেন্টাল জেনারেল পাওয়া গেছে, যেটা দিয়ে কিন্তু আমরা আজকে এই কেসটাতে আমরা নিলাম মেন্টাল জেনারেল। দি এন্ট্রি পয়েন্ট টু দিস কেস ওয়াজ আর্সেনিক গ্রুপ অফ রেমেডিস। তো আর্সেনিক গ্রুপ অফ রেমেডিস কে বুঝতে চাইলে আমি আর একটু ভেঙে দিচ্ছি, যে আমি যে পেয়ে গেছি ইউরেকা এই মোমেন্টটা না, কিন্তু কিভাবে এই আইডিয়াটাকে আপনাদেরকে ভ্যালিডেট করতে হবে সেটাই আমি দেখাবো। তাহলে মিনারেল কিংডমের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আইদার তার স্ট্রাকচারটা ভেঙে যাচ্ছে অথবা কিছু একটা কম আছে। প্লান্ট কিংডমের আমি সহজ করে দিচ্ছি আপনাদের বোঝার জন্য, যারা নবীন প্র্যাকটিশনার, যারা এই কোন ক্যাটেগরির স্তরের হবে, কোন বিভাগের আন্ডার, এটা বুঝতে চাইলে রেপার্টরি শিটে আপনি এখানে যে পেয়েছেন, এখানে আপনি খনিজ পেয়েছেন, আজকে নোসট পেয়েছেন এবং আবার খনিজ। আজকে 2 ক্যাটেগরি পেয়েছেন। তো আমি এখানে দেখাচ্ছি জেনারেল। তাহলে মিনারেল কিংডমে আমরা পাবো কিছু একটা কমতি অথবা বিকৃতি, স্ট্রাকচারটা ভেঙে যাচ্ছে। আর প্লান্ট কিংডমে পাবো সেন্সিটিভিটি, না আমার এটা মনে হচ্ছে এরকম, না আমার এই সহজেই আমি রিয়াক্ট করছি, হ্যাঁ, যেমন পালসিটিলা, স্ট্যাফিসেগ্রিয়া এই গ্রুপে। আর অ্যানিমাল কিংডমে মি ভার্সেস দি রেস্ট অফ দি ওয়ার্ল্ড, আমার শ্বশুর মাই করছে, শাশুড়ি করছে, দেব নরদরা ষড়যন্ত্র করছে, আমার অফিসের কলিগরা আমাকে মনে হয় ডিমোশন করার চেষ্টা করছে। মি ভার্সেস রেস্ট অফ দি ওয়ার্ল্ড। অ্যান্ড নোসোড গ্রুপের মধ্যে আমরা দেখব যেখানে অপারেশন, সাফোকেশন, যেমন টিউবারকুলাইনের এখানে দেওয়া হচ্ছে। আমরা আজকে কার্সিনোসিনে আসছে। কার্সিনোসিনের থিমটা কি? কার্সিনোসিনের আনলিভড লাইফ, যে জীবনটাকে অর্জন করেছে কিন্তু লিভ করেন। সে বলছে আই এনজয়েড লাইফ, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 38 বছর বয়স থেকে তার অ্যাগ্রেসিভ ডায়াবেটিস দেখা দিচ্ছে। এটা তো লাইফের এনজয়মেন্ট হলো না। কে এত বেশি নিজেকে চালিয়েছে, এত বেশি স্ট্রেসের মধ্যে গিয়েছে ব্রেড অ্যান্ড বাটার জোগাড় করতে, যে সে তার এখন বডি ডিসইন্টিগ্রেট হয়ে যাচ্ছে। দিস ইজ দি থিম অফ দিস কেস। তাহলে আমরা বুঝে যাচ্ছি যে এটা একটা মিনারেল কিংডমের এক্সপ্রেশন, কারণ আলসারেশন, গ্যাংগ্রিন অ্যান্ড দি হোল, পাঞ্চার হোল হয়ে যাচ্ছে, ডিস্ট্রাকশন অফ দি স্ট্রাকচার, উই নো দ্যাট। এবং আমরা জানি যে এই যে শঙ্করন স্যারের, আপনারা আজকে দেখে নিন, বাম থেকে এই যে ভার্টিক্যাল লাইনগুলো, এগুলোকে আমরা বলছি কলাম। আর হরিজন্টাল যে লাইনগুলো এই পিরিয়ডিক টেবিলে, সেগুলো হচ্ছে রো। তাহলে বাম থেকে শুরু হয় এটা, 1 2 3 4 করে 18 পর্যন্ত। আবার এই ভার্টিক্যাল লাইনে হাইড্রোজেন থেকে শুরু করে ট্রেনিয়াম পর্যন্ত আপনারা দেখুন, রো 1 2 3 4। তো আমরা যখন এই মডার্ন টাইমে এগুলো যখন চেক করতে চাই, আমরা কিন্তু এই রো 1 3, রো 3 অ্যান্ড 4 এর মধ্যে কিন্তু বেশিরভাগ কেস আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা কিন্তু পাই। কিন্তু আজকে কিন্তু আমরা ইউরেনিয়ামের কেসও কিন্তু দেখেছি। দেখেন অ্যাক্টিনিয়াম ইউরেনিয়াম নাইট্রিকামের একটা চলে আসছে, হ্যাঁ, প্লুটোনিয়ামের একটা কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ, প্লুটোনিয়ামও চলে আসছে, ভেরি সারপ্রাইজিংলি, তাই না? ইউরেনিয়াম, নাইট্রিনাম অ্যান্ড প্লুটোনিয়াম কিন্তু চলে আসছে। আমরা অ্যাক্টিনাইডের কিন্তু একটা সিগনেচার দেখছি, যেগুলো খুব বেশি প্রুভেন রেমেডি না, কিন্তু আমরা রেপার্টরি শিটে কিন্তু একটা ডিস্ট্রাকটিভ প্যাথোলজির একটা সিগনেচার পাচ্ছি। তাহলে আমরা জানি যে এই আমাদের এই রেমেডি আর্সেনিক অ্যালবাম এ বসে আছে হচ্ছে কোথায়? আমাদের রো 4। তাহলে 1 2 3 4, এটা হচ্ছে রো 4। আর এস মানে হচ্ছে আর্সেনিক, কলাম 15। তাহলে আমরা এগুলো চেক করে নিতে পারি যে বৈশিষ্ট্যের সাথে মিলছে কিনা। তাহলে এই যে সিনার্জির যে বৈশিষ্ট্যরা, কিংডম মিলালাম, লেভেল এবং সোর্সটা আমরা মেলানোর চেষ্টা করছি, এবং এসেনশিয়াল নেচার আর প্যাটার্ন অফ দি রেমেডি আমরা এগুলো মেলানোর চেষ্টা করছি। মোডালিস্টিস তো আমরা ওইভাবে পাইনি, কিছু জেনারেল পাওয়া গেছে, মেন্টাল জেনারেল, সেই। কিন্তু আমরা বাকি এর পেজটা, প্যাথোলজি, এগুলো আমরা আস্তে আস্তে আজকে মিলাবো এবং দেখবো যে এটা। তাহলে এটা শঙ্করন স্যারের যেই চার্টটা, এটারই একটা হোমিওপ্যাথিক ফরমেশন। আপনারা দেখছেন যে
এটা এইভাবে চাঁদের মতো প্রজেক্টাইলের মতো এইভাবে যে এবার আস্তে আস্তে নামতে থাকে। হ্যাঁ, এটা মিডল পয়েন্ট কলাম 10, এটা হচ্ছে আপনার নিউট্রাল পয়েন্ট, সাকসেস পয়েন্ট। ডান দিকে আস্তে আস্তে আনসাকসেস আর ফেইলিয়ার অর ডিস্ট্রাকশন প্যাথোলজি, আর বাম দিকে কনস্ট্রাকশন প্যাথোলজি। এই হচ্ছে যে ভেরি ব্রড ইয়ে। এবং আপনারা দেখছেন যে এই যে রো 4 যেটা, এই রো 4 এটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড হেলথ, জব, সিকিউরিটি, হাউজিং, এ হচ্ছে রো 4। কি কি আছে? শুধু এই যে দেখেন, এটা একটু হেজি চার্ট। আপনি দেখেন কত কি আছে এখানে। ক্যালসিয়াম আছে, আমরা সবাই জানি ক্যালকেরিয়া কার্ব সিকিউরিটি চায়। আর্সেনিক আছে, এই দুটো রেমেডি আমরা কিন্তু খুব ভালোভাবে চিনি। হ্যাঁ, আমরা পটাশিয়াম কেলি গ্রুপ জানি যে তারা খুব বেশি মাত্রায়, তারা গ্রুপ, তারা সামাজিক নিয়ম নীতির অধীন। হ্যাঁ, সেরাম গ্রুপ আমরা জানি যে তারা অত্যন্ত তাদের ক্যাপাসিটিটা থাকে না। তো আমরা এই যে সিকিউরিটি যে জোন, আমরা কিন্তু এই রোর মধ্যে এই থিমটা বেশি পাবো। আর রো 3 যেটা, এটা আমরা পাবো বেশিরভাগ আইডেন্টিটি, আইডেন্টিফিকেশন অফ দি সোসাইটি। আমার ডেফিনেশন, যেমন সিলিশিয়া তার আইডেন্টিটি ইজ কমপ্লিট, কলাম 10, সে তার মেন্টাল ধারণা নিজের সম্পর্কে সে নিয়ে নিয়েছে, আমি এই, সে চেঞ্জ করবে না। এটা চেঞ্জ হতে গিয়ে যা হবে সেটার কনফ্লিক্টই তার রোগ দেখা দেবে আপনারা যখন ফাইনাল ডিফারেন্সিয়েশন করবেন। আমি আসছি সেদিকে। তো তা আমরা শঙ্করন স্যারের এইটা একটু দেখে সাহায্য নিলাম। তাহলে ওটাই আমি এভাবে আঁকাচ্ছি যে এটা টপে যে কিন্তু আবার ডিক্লাইন, অর্থাৎ একটা মানুষ যখন মারা যাবে, হ্যাঁ, তার লাস্ট ইজ এ ডিস্ট্রাকশন। তাহলে কলাম 15 ইজ রিপ্রেজেন্ট দি ডিস্ট্রাকটিভ প্যাথোলজি, ডিস্ট্রাকশন। তো এই কলাম, আপনারা যদি কলাম এবং রোটা ভালো করে বুঝতে চান, তাহলে সবচেয়ে ভালো ইয়ে হচ্ছে যে স্টেডিয়া সাইক্লাস বলা হয় এটা। এটা 1 থেকে, এখানে যদি 0 দেখাচ্ছে, এটা আসলে 18 হবে, কলাম 18। 10 হচ্ছে নিউট্রাল জোন, ডান দিকে হচ্ছে পতন আর বাম দিকে হচ্ছে গঠন, এইভাবে বুঝতে হবে। এবং আরেকটা জিনিস, এই রো কলাম যদি সংকরণ, এটা যদি আপনারা সিম্পলিফাইড করতে চান, তাহলে কলাম 15 মিনস এটা নিউমেরিক্যাল ভ্যালু কত, 1 + 5 = 6, তার মানে এর সাথে রিলেশন থাকবে কলাম 6 এর। হ্যাঁ, টাংস্টেনের সাথে ক্রোমিয়ামের সাথে সম্পর্ক হবে এই আর্সেনিকের। হ্যাঁ, আর্সেনিক হচ্ছে ফুললি ডিস্ট্রাকশনের দিকে যাচ্ছে, টাংস্টেন অ্যান্ড ক্রোমিয়াম তারা হচ্ছে ফুললি ফর্ম, তাদের সবকিছু হাইলি ডেভেলপড, স্টেবল। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমরা স্টেডিয়া সাইক্লাস দিয়ে এটা সিম্পলিফাই। তো আজকের কেসটাকে দেখাচ্ছি যে আপনারা অনেকভাবে এই কেসটা কিন্তু পারসিভ করতে পারবেন। এবং এই সিনার্জি যে মডিউলটা আমি ইন্ট্রোডিউস করলাম, এই যে সিনার্জি, কিভাবে আপনি কিংডম, লেভেল, সোর্স, জেনারেল, প্যাথোলজি অ্যান্ড মোডালিটিসকেও আপনারা, এবং কিনোটকে এবং টক্সিকোলজিকেও কিভাবে আপনারা বুঝতে পারবেন, সেটা বুঝাতে যেই আমি ইন্ট্রোডিউস করলাম এই কনসেপ্টটা। তাহলে এই চূড়ার উপরে যে বিটুইন কলাম 9 to 12 এর আন্ডারের অধীন যে রেমেডিগুলো, আর আস্তে আস্তে পতনের দিকে যে বিটুইন কলাম 12 to 18 যে রেমেডিগুলো, এভাবে কিন্তু আমরা প্যাথোলজির সাথে কোরিলেট করতে পারি। তাহলে আইডেন্টিটি নিয়ে আজকে আমরা আলোচনা করব না। সালফার আমি আলোচনা করতে চেয়েছিলাম। যখন আমি ফিল্টার দেইনি তখন সালফার দেখাচ্ছিল, এই জন্য এই স্লাইডটা বানিয়েছিলাম। আজকে আলোচনা করব সিকিউরিটি এবং টাস্ক নিয়ে। কারণ হচ্ছে আমাদের যে আর্সেনিক যে গ্রুপটা, এটা হচ্ছে সিকিউরিটি বা টাস্ক এর সাথে ওরিয়েন্টেড। তাহলে রো 4 অ্যান্ড কলাম 15 এটা আর্সেনিকের অধীন, আর্সেনিক এটার অধীন। তো এই গ্রুপের একটা বৈশিষ্ট্যটা কি, যে মানুষের যে এই যে খাওয়া পড়া চলাফেরা, মানি, রিলেশনশিপ, শেল্টার, ওয়ার্ক, হেলথ, এই কেন্দ্রিক যে ব্যাপার স্যাপার গুলো। তো এই পেশেন্টের কি কেন্দ্র, বাবা মারা গেছে বা বাবা ছিল না বা কিছু একটা হয়েছে, সে অল্প বয়স থেকে রুটি রুজি জোগাড় করতে যে খুব সাকসেসফুল, বাড়ি বানিয়েছি, বোনদেরকে বিয়ে দিয়েছি, নিজে ইয়ে করছে, কিন্তু 38 বছর বয়সে ডায়াবেটিস দেখা দিয়েছে, এর চেয়ে মোর। তাহলে তার জীবনের সংগ্রামটা আমরা কিন্তু সিকিউরিটি অ্যান্ড টাস্কের মধ্যে কিন্তু আমরা রো 4-এ কিন্তু আমরা পেয়ে গেলাম। অর্থাৎ তার যে ধারণাটা, সেটা হবে আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমাইন এই গ্রুপটার কিন্তু অধীন। হ্যাঁ, তো প্রোগ্রেসিভ লস অফ দিস প্রোটেক্টিভ অ্যাবিলিটি, যখন প্যাথোলজিক্যাল, আমরা একটা বলি কম্পেনসেটেড অ্যান্ড ডিকম্পেনসেটেড। তাহলে ডিকম্পেনসেটেড, কম্পেনসেটেড সে ছিল আজ থেকে 15-20 বছর আগে, যখন সে নিজেকে ড্রাইভ করছে, করতে 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 এখন ডিকম্পেনসেটেড হয়ে গেছে। আজকে 50-52 বছর বয়সে এসে তার অঙ্গ প্রত্যঙ্গ সব খসে পড়ছে। দ্যাট ইজ দি ডিস্ট্রাকশন অফ আর্সেনিক।
তো ইরোডিং দি স্ট্রাকচার, এটা হচ্ছে কলাম 15 এর একটা, আমি এখানে গ্রাফ দিয়ে বোঝাচ্ছি, একটা বিল্ডিং ধসে যাচ্ছে, বিল্ডিংটা বা কলামটা এখনো আছে পুরনো বিল্ডিং, কিন্তু এই কলামটা আস্তে আস্তে ক্ষয়ে পড়ছে। তো এখানে আমরা বোঝাচ্ছি যে আর্সেনিক তার যে ডিফেন্স, এটা ফ্র্যাজাইল হয়ে যাচ্ছে। এই প্রেশারটা, এই লোডটা সে আর নিতে পারছে না, বা এতদিন ধরে লোড নিয়ে এসছে, পুরনো হয়ে গেছে, ডিস্ট্রাকশনের দিকে যাচ্ছে, হ্যাঁ, ওয়ার্ন আউট, টু ওল্ড, টু আইসোলেটেড টু প্রোটেক্ট হিমসেলফ, হ্যাঁ, টেকেন অ্যাওয়ে সাপোর্ট অর ল্যাকিং, হ্যাঁ, অ্যান্ড পার্সোনাল ভিজিলেন্স। তো সে যে জীবনকে ন্যাভিগেট করে আসছে কেওস অ্যান্ড কশন দিয়ে, কিন্তু তার এন্ড রেজাল্ট সে অনেক কিছু পেয়েছে, কিন্তু তার স্ট্রাকচারটা এখন নড়বড়ে হয়ে যাচ্ছে, কোলিং ইনটু ডিসইন্টিগ্রেশন। তাহলে আমরা এটা 4th রোতে আমরা আর্সেনিককে পাই ক্যান্সার মায়াজমের অধীন। আমরা আর্সেনিক গ্রুপটা পাই, কেলি গ্রুপ, কেলি আর্স, হ্যাঁ, আর্সেনিক ব্রোমাটাম, সেটা আমরা ক্যান্সার মায়াজমের অধীন। তাহলে আমরা এই সিনার্জিস্টিক প্রিন্সিপালে আমরা এখানে মায়াজমটাকেও আমরা পেয়ে গেলাম। আমরা ওষুধটাকে আইডেন্টিফাই করার পরে, আমরা গ্রুপটাকে আইডেন্টিফাই করে তার মায়াজমটাও জেনে গেলাম। তো ক্যান্সার মায়াজম ওটাই, এই যে পড়ে নিন, কন্ট্রোল অ্যান্ড পারফেকশন ফাস্টিডিয়াসনেস বিয়ন্ডস ওয়ান ক্যাপাসিটি। তার পারিবারিক কোনো সাপোর্ট ছিল না, তার পরিবারের কোনো ধনী পরিবার থেকে সে আসেনি, একেবারে হাম্বল, যেটা লাইকোপোডিয়ামের হিস্ট্রি, কিন্তু লাইকোপোডিয়াম কিন্তু ডিস্ট্রাকশনে এরকম যায় না, তার অন্য প্যাথোলজি ডেভেলপ করে। তার মানে দেখেন লাইকোপোডিয়াম এন্ড কার্সিনিকের একটা কিন্তু হিস্ট্রি কিন্তু কাছাকাছি থাকে। লাইকোপোডিয়ামের ওয়ান অফ দি কিনোটস হচ্ছে তারা খুব হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে অনেক বড় অর্জন করে। হ্যাঁ, দেখুন ক্যান্সার মায়াজমের কিন্তু এইটাই, হ্যাঁ, কেওস অ্যান্ড কনফিউশন, তার মধ্যে থেকে তারা অর্ডার খুঁজছে। ফাস্টিডিয়াস মানে কি, সে জিনিসগুলোকে অর্গানাইজ রাখতে চায়। কেন? কারণ সে বড় হয়েছে কেওটিক এনভায়রনমেন্টের মধ্যে, সে চায় কন্ট্রোল। এই আমার যে হাত ছাড়া হয়ে গেল, এই বুঝে আমার ছোটবেলা থেকে ব্রেড অ্যান্ড বাটার নিয়ে মারামারি চলেছে। হ্যাঁ, ক্যান্সার মায়াজম, আউট অফ কন্ট্রোল, বিয়ন্ড মাই লিমিট, সে সুপার হিউম্যান অ্যাচিভমেন্ট করেছে, দ্যাট ইজ ক্যান্সার মায়াজম। তাহলে আমরা এবার মেটেরিয়াতে চলে আসি। আজকে আমরা সেকেন্ড মেটেরিয়া, এটা প্রথম মেটেরিয়া আমরা পড়েছি সেপসিনের ব্যাপারে, ক্লিনিক্যাল মেটেরিয়া ছিল, প্যাথোলজিক্যাল। এখন আমরা দেখব জর্জ ভিটোলুকাস কি বলছেন। জর্জ ভিটোলুকাসের যে ভাইবার আপ টু 9th ভলিউম, ইট ওয়াজ প্রবাবলি রিটেন ইন হিজ ইউথ। ইটস বিউটিফুলি রিটেন। অ্যাকচুয়ালি এসেনশিয়াল ফিচার দিতে যে উনি বলছেন আর্সেনিকামের, the essential process underlying the arsenicum pathology is a deep-seated insecurity. অর্থাৎ মানে খাওয়া পড়ার কোনো নিশ্চয়তা নাই। কেন? এই যে দেখেন কেস টেকিং, আপনারা ফেরত যান, দেখেন কোথা থেকে আসছে। আমরা মেটেরিয়াকে কিভাবে কানেক্ট করব, দেখুন এই যে, they were very poor in childhood and he is an insecure person. তাহলে চাইল্ডহুড পভার্টি, 5টা 7টা ভাই বোন, বাবার উপার্জন নাই, অ্যাংজাইটি তো ডেভেলপ করবেই, বিজনেস করেছে সারাক্ষণ, তো ফাস্টিডিয়াস হয়ে গেছে। তাহলে দেখেন ভিটোলুকাসের যে উনি যে থিমেটিক রেপার্টরি করেন, সরি মেটেরিয়া মেডিকা করেন, সেখানে প্রথম কনক্লুশনে একটা জায়গায় উনি বলছেন, আমরা মেটেরিয়াল সাপোর্ট নিচ্ছি এখন, যে এসেনশিয়াল প্রসেস আন্ডারলাইং দ্য আর্সেনিকাম প্যাথোলজি ইজ এ ডিপ সিটেড ইনসিকিউরিটি। তার বার্নিং আছে, ওর্স আফটার মিডনাইট। আপনারা তো এরকম অ্যাডভান্সড পেশেন্টের সবকিছু পাবেন না, ফার্স্ট আপনি পেয়ে যাচ্ছেন শুধু। অ্যাংজাইটি সে স্বীকার করছে না বা বুঝতে পারছে না, তার সব নার্ভাস সিস্টেম বার্ন আউট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এবার আমরা কিছুটা আর্সেনিকের যে টক্সিকোলজি সেটা দেখে নিই। এটা আপনাদের অ্যাডভান্স করার জন্য, যেহেতু আপনারা ডায়াবেটিস পেশেন্ট পাবেন। দেখুন আর্সেনিক কিন্তু আমাদের ওই রিজিয়নে কিন্তু খাবার দিয়েই বেশিরভাগ সময় আর্সেনিক আমাদের শরীরে পয়জন হিসাবে আসে। তো গমে এতটা নাই, কিন্তু ভাতে কিন্তু ন্যাচারালি ভাত মানে চালটা কিন্তু আর্সেনিকটা অ্যাবজর্ব করে নেয়। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে দেখুন ইন্ডিয়ার কতগুলো অংশে কি পরিমাণ পানি, মানে ওয়াটার টেবল কি পরিমাণ তারা আর্সেনিকের আক্রান্ত, এবং এই পানি কিন্তু পানের উপযোগী না, কিন্তু মানুষ পান করছে। ওয়েস্ট বেঙ্গলে যান, বিহার যান, উত্তরপ্রদেশ, আসাম, ঝাড়খণ্ড, পাঞ্জাব, ছত্তিশগড়, Manipur, everywhere you see, there are so many districts water table is fully contaminated with arsenic. কিভাবে বোঝা গেল? এই যেগুলো রিলায়েবল ডেটা। ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে যে 50 মাইক্রোগ্রাম পার লিটার হচ্ছে আমার সেফ লিমিট, কিন্তু হু কিন্তু তা বলছে না। 10 গ্রামস পার লিটার ইজ দি সেফেস্ট লিমিট। তার মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে অ্যাকচুয়াল সেটা কিন্তু 5 গুণ বেশি ওয়ার্ল্ডের যে অ্যাকসেপ্টেবল আর্সেনিকের দূষণ।
তাহলে মানুষ ন্যাচারালি খাচ্ছে এগুলো, যেগুলো শ্যালো টিউবওয়েল, যেগুলো 300 ফিটের নিচে। হ্যাঁ, 100 ফিট হতে পারে, 60 ফিট হতে পারে, 120 ফিট হতে পারে। হ্যাঁ, ডিপ টিউবওয়েলের কথা কিন্তু বলছি না, কিন্তু মোস্টলি 100 ফিটের 300 ফিটের নিচে যেগুলো, 100 মিটার মানে 300 ফিট, তার নিচের যেগুলো, সেগুলোতে কিন্তু ন্যাচারালি অকারিং আর্সেনিক আছে। তার সাথে আপনারা কি পেলেন? হাই কোয়ান্টিটি অফ আর্সেনিক ইন রাইস। হ্যাঁ, এবং সি ফুডেও কিন্তু অর্গানিক আর্সেনিক আছে। সো রাইস অ্যাবজর্বস মোর আর্সেনিক ডিউ টু ফ্লাডেড ফিল্ডস, ওয়ান অফ দ্য রিজনস। হ্যাঁ, এবং শেষে আমরা দেখলাম যে ন্যাচারালি অকারিং। তো আমরা এখন বাংলাদেশেরটা দেখে নিই। দেখুন বাংলাদেশে একই অবস্থা। আপনারা যে ডিভিশনই হন, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, এভরিওয়্যার, চিটাগং, রাজশাহী, খুলনা, প্রত্যেকটা ডিভিশনে অসংখ্য জায়গায় কিন্তু এই হুর যে গাইডেন্স 50 মাইক্রোগ্রাম তার চেয়ে বেশি। আচ্ছা, এবং আমরা বাংলাদেশে যেটা পাচ্ছি 150 ফিটের নিচে যে টিউবওয়েল গুলো শ্যালো, সেগুলোতে কিন্তু এই আর্সেনিক প্রেজেন্ট, ন্যাচারালি প্রেজেন্ট, ওয়াটার টেবল থেকে প্রেজেন্ট। কিন্তু ডিপ টিউবওয়েলে এই সমস্যাটা কম। তাহলে আমরা টক্সিকোলজি আমরা জানতে হয় আর্সেনিক পয়জনিং। এই যে দেখেন, ক্রনিক এক্সপোজার কি হবে, ক্যান্সার দেখা দেবে, সিভিডি দেখা দেবে, হ্যাঁ, স্কিন লেশন এবং ডায়াবেটিস। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো এটাই আমি আপনাদের এই গ্রাফে, এই গ্রাফিক্সটাতে দেখাচ্ছি যে আমরা আর্সেনিকের মেটেরিয়াল জানলাম, পেশেন্ট পেলাম, তার মেন্টাল মেকআপটা শুধু পেয়েছি, কিংডম দেখলাম, প্যাথোলজি দেখলাম, তার মায়াজম দেখলাম, তার স্ফিয়ার অফ অ্যাকশন দেখলাম। এখন আমরা দেখে নিই যে আসলে আমাদের ওই উপমহাদেশে কিন্তু যত পেশেন্ট পাবেন ডায়াবেটিক, তার অনেকেই কিন্তু আর্সেনিক পয়জনিং এ আক্রান্ত, সেটা পানি থেকে হোক আর চাল থেকে হোক। কাজে তো আমি এই প্রেসক্রিপশনে যেটা ফলো আপ, এটাতে আমি দিয়েছি সেপসিন এগেইন আই রিপিটেড অ্যান্ড গ্যাপ দিতে বলেছি 1-2 সপ্তাহ, তারপরে আর্সেনিক অ্যালবাম 0/1 থেকে আমি শুরু করেছি, এবং দিনে 2বার দিচ্ছি কারণ পেশেন্টের অবস্থা খুব খারাপের দিকে। আমি ফলো আপ করবো, হয়তো 1-2 সপ্তাহ পরে ফলো আপ আসবে। রিসেন্টলি করেছি, ওরা এখনো আমার কাছে ব্যাক করেনি। এটাই আমি আজকে আপনাদেরকে দেখালাম। তো এই কেসটাতে আমরা কি আশা করতে পারি? জাস্ট বিকজ আই ম্যাচড উইথ কিংডম, মায়াজম, তার মানে কি এই যে অ্যাডভান্স প্যাথোলজি পুরোপুরি রিভার্স হয়ে যাবে, তার যেগুলো ঝরে যাওয়া আঙুল সেগুলো গজাবে না, পেশেন্ট বেঁচে যেতে পারে, হয়তো তার পা অ্যাম্পুটেশন নাও লাগতে পারে। অর্থাৎ আপনি যদি এই তার স্লাইডের দিকে তাকান, তার যে অবস্থা। আচ্ছা, আরো কিছু ভিডিও দেখাই, দেখলে আপনারা একটু বুঝতে পারবেন। তার যে গ্যাংগ্রিন ফর্ম হচ্ছে, হয়তো এটা অ্যাম্পুটেশনের দিকে যাবে না, হয়তো, আশা করছি। তার দুটো পাই কেটে ফেলার মতো অবস্থা হচ্ছে, তো আমরা হয়তো তাকে বাঁচাতে পারবো, আমরা এইটুকুন আশা করতে পারি। তো এই হলো আজকের কেস। এবং এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, ডায়াবেটিস পেশেন্টকে শুধু ওষুধ দিলে হবে না। ইনি তো চলাফেরা করতে পারছেন না, ইটস এ লাইফস্টাইল ডিসঅর্ডার। তাহলে কি কি করা যাবে? ধূমপান করা যাবে না, রাত তো জাগাই যাবে না, শাকসবজি খেতে হবে, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, আর এই সিম্বলটা দিয়ে আমি বুঝাচ্ছি কোনো প্রকার স্ট্রেস নেওয়া যাবে না। হ্যাঁ, ওয়ান অফ দি কিনোটস অফ আর্সেনিক অ্যালবাম ইজ স্ট্রেস ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার। আচ্ছা, আজকে এই পর্যন্তই আপনাদের জন্য। আর আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট ছিল যে প্রত্যেকের কনস্টিটিউশন ওয়ার্কআউট করবেন, আশা করছি আপনারা করছেন। তো সবাইকে আমি আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের আর বেশি দিন নাই, ঈদের আগে হয়তো আপনাদের সাথে আর ক্লাস নাও থাকতে পারে আমার। তো সবাইকে ঈদ মোবারক। আর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ ডাক্তার আশিকুল আলম স্যারকে। তো